This track was downloaded from FusionBD.com. পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, ডরের ৭৫তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। বৃহস্পতিবারের রাত ১২টা হচ্ছে সময় এবং এই পর্বটি ধারণ করা হয়েছে গত সপ্তাহে গোপালগঞ্জের একটি হাইওয়েতে একটি হন্টেড প্লেসে। যে প্লেসটি সম্পর্কে জানিয়েছেন আমাদের এক বন্ধু এবং চিঠি পাওয়ার পরে, মেইল পাওয়ার পরে আমরা সেখানে গত সপ্তাহে এই অনুষ্ঠানটি ধারণ করি। গত সপ্তাহে যারা আমাদের সঙ্গী হয়েছিলেন তরিকুল এবং শামীম, দু বন্ধু তারা, খায়রুল, তপু এবং রেজা, এই চারজনের জীবনের অতিভৌতিক ঘটনাগুলো আজকের পর্বে উঠে আসবে। আমরা শুরু করছি ডরের ৭৫তম পর্ব। পুরো পর্ব জুড়েই আপনাদের সঙ্গে থাকছে সুমন ও রেহান অন দ্য স্পট থেকে। ডরের ৭৫তম পর্ব হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রথমে এই হন্টেড প্লেসে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আমরা শুনব। আবার শুরু বন্ধু। আজকে শুরু মানে সেই রকম ভাবে শুরু। আজকে প্রিপারেশন, হেভি প্রিপারেশন নিতে হবে। টু বিগ না, জার্নিটা একটু বেশি বড়, অনেক বড়, অনেক বড়। অবশ্য বড় জার্নির একটা সুবিধা আছে, ঘুমান যায় ইচ্ছা। এক্স্যাক্টলি, তো সেই জন্য তো আমি খাইয়া নিছি। হ্যাঁ, খাইয়া নিছো। শীতের পোশাক টোশাক ঠিক আছে তো? হ্যাঁ, কারণ ওখানে কিন্তু আমার এখন শীত লাগতেছে, আমার গরম গরম লাগতেছে। ওখানে প্রচুর শীত দোস্ত। এর আগেও গেছি আমরা, যদিও তখন অনেকটা গরমকাল ছিল। কিন্তু এমনিতেও আমি ওই এলাকায় একবার শীতে গিয়েছিলাম আজ থেকে ২-৩ বছর আগে, এবং প্রচুর শীত। তবে একটা ভালো খবর আছে, রাস্তাঘাট অনেক ভালো। তাহলে আর চিন্তার কিছু নাই, ঘুমটা বেশ আরামে হয়। Where are we going, man? আমরা গোপালগঞ্জে যাচ্ছি, ম্যান। Yes. সেই পদ্মা পার হতে হবে এবং আমরা ঘুমের জন্য ডেফিনেটলি এবার আর পদ্মার ইলিশ আমরা খাবো না, কারণ যথেষ্ট খেয়েছি পদ্মার ইলিশ। অবশ্য একটা ব্যাপার আছে, ফেরি যখন পার হওয়ার সময় এটা তো মাস্ট, এটা তো চাপেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আজকে জার্নিটা হচ্ছে একটু অন্যরকম। হ্যাঁ, কারণ আমরা হচ্ছে সবসময় গন্তব্য খুঁজতে যাত্রা পথে বের হই, আর আজকে আমাদের গন্তব্যস্থলই হচ্ছে একটা যাত্রাপথ, হাইওয়ে টু হেল। আজকে আমরা খুব বেলা করে, আমরা সাধারণত এই সময়টাতে কমই রওনা দেওয়া হয়। যেই জায়গাতে যাব অনেক সময় লেগে যাবে, আমরা যেতে যেতে খুব রাত হয়ে যাবে পৌঁছাতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে রাস্তায় করে যাব, রাস্তাতেই ডর ধারণ করা হবে। সেটাই তো বললাম একটু আগে। ওকে, তাহলে উঠে যাই গাড়িতে। উঠে একটা ঘুম দিতে হবে, বেশ বড় সড় বিশাল ঘুম। ঢাকা থেকে বাসে করে আমরা রওনা দিই গোপালগঞ্জের উদ্দেশ্যে। থানার নাম মোকসেদপুর, আর সেখানেই আমরা নেমে গেলাম। যাক বন্ধু, সময় মতন তরিকুল ভাইকে পায় আমাদের কিন্তু আর আসতে কোনো প্রবলেম হয়নি। রাইট, সব দেখাতে দেখাতে উনি নিয়ে আসছে একবারে। সেটাই। এবং আসছে বলতে কি, আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে আসছি, আবার এই রাস্তাতেই বসে আছি এখন। মানে সারা দিন সারা রাত ২৪ ঘন্টায় কিন্তু এখানে গাড়ি যাওয়া আসা করে। একটু আমরা ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করব বলতে খুব বেশি একটা ক্লিয়ার করব না, মোটামুটি এতটুকু বলে দেই। আজকে তো আমরা শুরুতেই বলেছি যে কোথায় এসেছি, গোপালগঞ্জে এসেছি, এবং এটাও জেনে গেছেন যে গোপালগঞ্জের মুকসিদপুর থানাতে আমরা আছি। তবে যেই জায়গাটাতে আছে, এক্স্যাক্টলি যেই রাস্তাটাতে আছে, ওটা আমরা বলছি না, কারণ এটার একটা কারণ আছে। আমরা চাই না এই রাস্তাটাকে অভিশপ্ত করে দিতে। সেটাই, কেউ রাস্তার প্রতি কারো ভীতি চলে আসুক। রাইট। তবে এতটুকু বলে রাখি, যারা খুব বেশি কিউরিয়াস তাদেরকে একটু আমরা ক্লু দিয়ে রাখি, যে এতটুকু বলতে পারি যে এই রাস্তাটাতে আছি, এখান থেকে পায়ে হাঁটার দূরত্বে একটা বাজার আছে, এবং এর কাছাকাছি একটা নদীও আছে, এবং যে রাস্তাটাতে ধারণ করব এখানে একটা মোড়ও আছে। আমরা জাস্ট এতটুকুই বলে দিলাম, বাকিটা একটু বুঝে নিতে হবে। আর যাই হোক, এখন তো কথা হয়েই গেল, কোথায় আছি না আছি সব তো বলে দিলাম। চল, এখানে কেন এসেছি এটা এবার শুনি। রাইট, তাহলে আমরা শুরু করতে হবে সেই তরিকুল ভাইকে দিয়ে। আমরা শুরু করছি। ট্রু।
সো আমার মনে হয় আজকে আমরা শুরুটা অবশ্যই আপনাকে দিয়েই করবো। আপনার নামটা? আমার মোহাম্মদ তরিকুল শেখ। মোহাম্মদ তরিকুল শেখ, আর আমরা আপনাকে ডাকনাম হিসেবে তারেক ভাই নামে ডাকতে পারি, তাই তো? ওকে, সো তারেক ভাই, আপনার সাথে কথা বলা শুরু করব, আপনার এক্সপেরিয়েন্সটা নেওয়া শুরু করব। তার আগে আপনাকে একটু ধন্যবাদ দিই যে এই জায়গাটাতে আমাদেরকে নিয়ে আসার জন্য। এই জায়গাটাতে আপনি আমাদেরকে মূলত নিয়ে এসেছেন কারণ হচ্ছে এখানে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে, এবং ঘটার পেছনের ব্যাকগ্রাউন্ড স্টোরি হচ্ছে এটা কাইন্ড অফ একটা অ্যাক্সিডেন্টাল রোড হিসাবে পরিচিত, যে এখানে খুব অ্যাক্সিডেন্ট হয়, তাই না? তো সেই সম্বন্ধে কি আপনার কিছু বলার আছে এই জায়গাটা সম্বন্ধে? হ্যাঁ, এই জায়গার সম্বন্ধে আমার আমি যে কাহিনীটা আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে, এই কাহিনীটা মেইন হচ্ছে এই অ্যাক্সিডেন্টটা নিয়ে। এই অ্যাক্সিডেন্টটা হয় হচ্ছে 2012 সালের 16 ডিসেম্বর প্রথম অ্যাক্সিডেন্টটা। দিনটা থাকে রবিবার। এই আমরা যেখানে আছি এর পাশেই একটা বাজার আপনাদের দেখাইছি আসার আগে। ওই বাজারে রবিবারে এখানে হাট বসে, রবিবার এবং বৃহস্পতিবার। এই অনেক লোকজন এখানে আসে যায়। এরপরে যে যার মতো বাজার করে চলে যায়। তারপরে ওই দিনে দুপুরে 12:30 থেকে 1টার ভিতরে হবে অ্যাক্সিডেন্টটা হয়। ওখানে একটা বাস, যেটা 2012 সালে 16, একটা বাস এবং একটা ট্রাক মুখোমুখি সংঘর্ষ অ্যাক্সিডেন্ট হয়, এবং এখানে অনেক লোক মারা যায়। অনেক বলতে মিনিমাম কতজন? মিনিমাম 35 থেকে 40 জন। 35 থেকে 40 জন স্পট ডেথ এখানে। আচ্ছা, এটাই কি একমাত্র অ্যাক্সিডেন্ট এখানে হওয়া? এটা হচ্ছে ফার্স্ট অ্যাক্সিডেন্ট। এরপরে 2013 সালে আরো 3টা অ্যাক্সিডেন্ট হয়। আরো 3টা? সেখানেও কি এরকম বেশি? হ্যাঁ, এর পরের অ্যাক্সিডেন্টটা হচ্ছে আরো ভয়ঙ্কর। সেটা হচ্ছে 2টা পরিবহন গাড়ি মুখোমুখি সংঘর্ষ নয়, মানে দুইটাই যাত্রীবাহী বাস ছিল দুটাই। এবং সেখানেও তো প্রচুর লোকজন মনে হয় মারা গেছে। হ্যাঁ, সেখানেও আমার মনে হয় এই অ্যাক্সিডেন্টটা এখনো আমার চোখ বন্ধ করলে ওই যে অ্যাক্সিডেন্টটার দৃশ্য বেশি উঠেছে। মানে অ্যাক্সিডেন্টের পরের অবস্থাটা আপনি নিজের চোখে দেখেছিলেন? হ্যাঁ। মাই গুডনেস, এগুলো আসলে খুব ভয়ঙ্কর মনে হয়। কিন্তু এই অ্যাক্সিডেন্ট তো আসলে কোনো হরর সেক্টরের ভেতরে পড়ে না। এটা আমরা বলতে পারি ড্রাইভারদের অসাবধানতা থাকতে পারে, নানা রকম প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? বা যেহেতু আপনি বলছিলেন প্রথমে যে ঘটনাটা বলছিলেন যে প্রথম অ্যাক্সিডেন্টটা ঘটে কবে? 2012 সালের 16 ডিসেম্বর। ডিসেম্বর বলতে আমরা বুঝি শীত মানে কুয়াশার কারণে অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়। ওইটা দুপুর টাইমে অতটা কুয়াশা থাকে না, এরপরেও মোটামুটি আর কি। রাইট, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কুয়াশা তো পুরো বাংলাদেশ জুড়েই থাকে। হ্যাঁ, অবশ্যই, তাই না? শুধু ওইখানে কেন এতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এটা ক্লিয়ার করার জন্যই আসলে কথাগুলো বলা। তো আপনার সাথে এই স্পটে কি হয়েছিল, এই জায়গাটাতে? এই স্পটে হচ্ছে আমরা একটা রাতে আমি একটা পূজার অনুষ্ঠানে যাই, ওই পাশে, ওই স্পটের পাশে। আমরা কি দেখে এসেছি ওই জায়গাটা আসার পথে? ওই জায়গাটা আপনাদের পথটা দেখাইছি, মানে ওই মেইন জায়গাটা দেখানো অনুষ্ঠানটা ওটা দেখাইনি আপনাদের। মানে এই ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে আপনাদের দেখাইলাম, ওইখান দিয়েই নামতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। ওই পাশে ওইখানে পূজার দিনে, কালী পূজায় মানে গান বাজনা কিছু অনুষ্ঠান হয়। আমরা 3 বন্ধু যাই, 3 বন্ধু আর আমার ভাই থাকে একজন, 4 জন টোটাল এখানে যাই। এখানে অনুষ্ঠান দেখতে দেখতে হঠাৎ ওর মধ্য থেকে একজন চলে আসে আগেই, আর আমরা 3 জন থাকি এখানে। ওইখান থেকে আমরা অনুষ্ঠানটা ভালো লাগছিল না, সেহেতু আমরা মনে করলাম যে চলে যাই। আচ্ছা, আমরা ব্যাক করার পথেই তখন মনে হচ্ছিল অ্যাক্সিডেন্টের মতো এরকম শব্দ হইলো, বিকট আওয়াজে একটা শব্দ হইলো। মানে আপনি কি এই জায়গাটার কথাই বলছেন? হ্যাঁ, এই জায়গার, এখান থেকে আপনারা শব্দটা পান? হ্যাঁ, এখান থেকে শব্দটা পাই। আমরা তখন 3 জন দৌড়ে আসি। আমাদের দৌড়ানোর সময় মনে হচ্ছিল আমাদের পাশে ওই অনুষ্ঠান থেকে আরো লোকজন আসতেছে। আমরা মনে করছি ওই শব্দটা শুনে অনেকেই হয়তো দৌড় দিয়েছে আমাদের সঙ্গে। কিন্তু আমরা পৌঁছে যাই, তখন দেখি এখানে আমরা 3 জন ছাড়া অন্য কোনো লোকজন নাই, এবং রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট নাই, কিছু নাই। সেহেতু আমরা শব্দটা পেলাম কোথা থেকে? ও আচ্ছা, আপনারা যে শব্দ উদ্দেশ্য করে গেলেন ওখানে, সেই শব্দ আসলে ওখানে কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন পাননি? কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আচ্ছা, তারপর? এরপরে আমরা মনে করলাম কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আমরা হয়তো ভুল শুনেছি। তারপরে আমরা ব্যাক করলাম। আচ্ছা, আমাদের গন্তব্যে আমরা চলে যাচ্ছি। একটু আগাইলে মনে হইলো পাশ থেকে আরো কান্নাকাটির আওয়াজ আসতেছে, অনেক হাউমাউ করে কান্নাকাটি করছে এরকম। তাহলে আমরা চিন্তা করলাম যে অ্যাক্সিডেন্ট তো অবশ্যই হয়েছে। একে তো শব্দ পেয়েছেন, তারপরে আবার যখন কান্নাকাটির আওয়াজ, তখন আবার কান্নাকাটির আওয়াজ। হ্যাঁ, তখন আমরা ওখানে আবার ব্যাক করলাম। আমরা চিন্তা করলাম হয়তো গাড়িটা নিচে পড়ে যেতে পারে, ঢাল তো প্রচুর ঢাল দেখতেই পাচ্ছেন এখানে। এই জন্য আমরা আবার আসলাম। আবার এসে দেখি না, কিছুই নাই। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে এই শব্দগুলো আমরা কোথা থেকে, কান্নাকাটির শব্দ কোথা থেকে, কান্নাকাটির শব্দগুলো কোথা থেকে আসছে? আমাদের কিন্তু ওই সেন্সটা কাজ করতেছে না যে এখানে এর আগেও মানুষজন এখানে ভয় পায়।
আচ্ছা, মানে ওটা আপনাদের একেবারে মাথায় নেই? একবার একেবারেই আমাদের মাথায় নেই। আবার ব্যাক করতেছি, ব্যাক করতে গেলে সামনে দেখি এই জায়গাটা একটা মেয়ে বসা, পিচ্ছি একটা মেয়ে বসা কান্নাকাটি করছে। আচ্ছা, ওই জায়গাটা নিয়ে মেয়েটা বসেছিল? হ্যাঁ, ওখানেই মেয়েটা বসা ছিল। আচ্ছা, দেখলাম যে হয়তো ওখানের অ্যাক্সিডেন্টের বাবা মা একজন ভুক্তভোগী থাকতে পারে, এরকম হয়তো ওখানে পড়ে গেছে, এরকম কিছু। আমরা ওদিকে আগাচ্ছি, যতই আমরা আগাচ্ছি দেখছি মেয়েটার থেকে আমাদের দূরত্ব যত দূরে তত দূরেই আমরা থেকে যাচ্ছি, কিন্তু আমরা মেয়েটার কাছে আসতে পারতেছি না। মেয়েটা তো আপনি বলেছিলেন বসে আছে? হ্যাঁ, বসে আছে। সে তো হাঁটছে না? না, হাঁটছে না। কিন্তু আপনারা তার দিকে আগাতে পারছেন না? না, মনে হচ্ছে আমরা যেখানে আছি আমরা সেখানেই আছি, আর ওই মেয়েটা যেখানে ছিল ওখানেই আছে। মাঝের যে গ্যাপটা, ওই গ্যাপটা থেকেই যাচ্ছে আমাদের মধ্যে। কিভাবে সম্ভব? তারপর অনেক সময় হাঁটার পরে দেখলাম একটা গাড়ি আসতেছে হাইওয়ে, ওখান দিয়ে দিন রাত 24 ঘন্টা এই গাড়ি চলাচল করে। এই গাড়ির আলোটা যখন পড়লো এখানে দেখলাম যে কিছুই নাই, রাস্তা পুরো ফাঁকা। মানে যেখানে মেয়েটা ছিল পুরোটুকু পুরো ফাঁকা, কিছুই নেই। গাড়ির আলোটা পড়ার সাথে সাথে? গাড়ির আলোটা পড়ার সাথে সাথে পুরো ফাঁকা। তখনই আমাদের মধ্যে এক ফ্রেন্ড বললো কি যে এখানে আরো লোকজন আগে ভয় পাইছে, সেহেতু আজকে কি আমাদের সঙ্গে ওরকম কিছু করতে চললো নাকি? মানে এতক্ষণে আপনাদের মানে মনে পড়েছে যে এই জায়গাটাতে তো এরকম ব্যাপারগুলো ঘটে। যখন দেখলাম যে ওই মেয়েটা নাই ওখানে, তখনই আমাদের মনে পড়ে গেছে। আচ্ছা, তিনজনেরই কিন্তু ভয় করতেছে, কিন্তু একে অপরের সঙ্গে মানে সে সাহসীর মতো করতেছে, আচরণ করতেছে। আমরা চিন্তা করতেছি এখান দিয়ে যেহেতু মেয়েটা নাই চলে যাই আমরা, আর কোনো নেই। যখন গাড়ির আলোটা চলে গেছে তখন দেখি ওখানে আরেকটু বড় আকারের একটা মেয়ে বসা। আচ্ছা, কিন্তু ওই একই জায়গায় একই জামা কাপড়? একই জামা কাপড়, হ্যাঁ। এবং ওই একই ভাবে তখনও কি ওই মেয়েটাও কি কাঁদছিল? না, ওই মেয়েটা কাঁদছিল না, ওই মেয়েটা হাসতেছিল। যখন আমরা ওই বললো যে আমাদের সাথে কি সেরকম কিছু ঘটতে চললো নাকি, তো এরপর থেকে মানে ওই মেয়েটা বড় এবং সে হাসতেছিল। হঠাৎ করে আমার ফ্রেন্ড একজন ওর চোখের দিকে তাকাইলো, বললো তরিকুল দেখ, ওর চোখটা পুরো লাল। সম্পূর্ণ লাল? হ্যাঁ, সম্পূর্ণ লাল। আপনি নিজের চোখে দেখলেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম। তখন তো কি অবস্থা হতে পারে এটা তো বলাই, মানে বলার কিছু নাই। পুরো হয়ে যাচ্ছিলাম, শীতল হয়ে যাচ্ছিলাম। মনে হয় রাত 1:30-2টা বাজে। হ্যাঁ, পরে আমরা 3 বন্ধু চিন্তা করলাম যে এখান থেকে তো আমাদের যেতেই হবে, কারণ এখানে থাকলে আমাদের বিপদ বাড়বে। আমরা দেখতেছি সামনে আসতে গেলে ওই মেয়েটা, আর যদি আমরা পিছনের দিকে যাই তাহলে আমরা ওই অ্যাক্সিডেন্ট গুলো হয় যেখানে অনেক মানুষজন মারা গেল, আমরা ওখানে পৌঁছে যাবো। আচ্ছা, আপনি আমাকে একটু বোঝান যে আসলে মানে পূজার মণ্ডপটা হচ্ছে ডান দিকে পড়েছে না বাম দিকে? এখান থেকে ডান দিকে। ডান দিকে। তাহলে আপনারা মেয়েটাকে কোন দিকে পেয়েছিলেন? মেয়েটাকে পেয়েছিলাম তো হাইওয়ের উপরে। ওই জায়গাটা ক্রস করেই পূজার ওই মণ্ডপটা পর্যন্ত যেতে হয়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো শেষ পর্যন্ত আপনারা কি করলেন তাহলে? শেষ পর্যন্ত আমরা করলাম, বন্ধুরা বললো যে দেখি আর কোনো গাড়ি আসে কিনা, গাড়ি আসলে আমাদের ওই গাড়ির সঙ্গে সঙ্গে আমাদের দৌড় দিয়ে চলে যেতে হবে। এরপরে হঠাৎ করে দেখলাম যে গাড়ি আসতেছে, সেহেতু আমরা প্রস্তুতি নিলাম যে আমরা এই গাড়ির সঙ্গে সঙ্গে দৌড় দেবো। আচ্ছা, তখন আমরা ওই গাড়ির সঙ্গে সঙ্গেই দৌড় দেই। পিছনের দিকে গাড়িটা চলে গেলে দেখি মেয়েটা ওখানে দাঁড়িয়ে খুব হাসাহাসি করছে। তখনও মেয়েটি সেখানে দাঁড়িয়ে আছে এবং হাসছে? হ্যাঁ, আমাদের খুব হাসছে, কিন্তু আমরা মনে হচ্ছে না যে এরকম ভয়ঙ্কর কিছু করতে চলছে। তারপরে আমরা চিন্তা করলাম যে ভয়ঙ্কর যদি না হয় তাহলে ওই মেয়েটা গাড়ি আসলেও দেখা যাবে, না আসলেও দেখা যাবে। সেটাই। কিন্তু যখন গাড়ি আসে ওই আলো পড়লে মেয়েটাকে দেখা যায় না। যাই হোক, তো আমরা সেই জায়গাটার খুব কাছাকাছি আছি আজকে যেখানে এই ঘটনাটা ঘটেছে। এখানে কি পরিমাণ ঘন ঘন ঘটে ঘটনাগুলো বলেন তো? হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো অনেকেই ওখানে দেখে। অনেক সময় যাচ্ছে ওনার কেউ চেনার কথা না ওখান থেকে, কিন্তু মনে হচ্ছে ওনাকে কেউ ওখানে নাম ধরে ডাকে, পরিচিত মানুষের ভয়েসে। হ্যাঁ, আরেকটা কাহিনী কি, ওখানে পিচ্চি মেয়ে কিন্তু অরিজিনালি ওখানে মারা যায় অ্যাক্সিডেন্টের সময়। আচ্ছা, একটা পিচ্চি মেয়ে মারা যায়, মানে অনেক লোকই টোটাল মারা যায়, তার মধ্যে একটা ছোট বাচ্চা মেয়েও ছিল। ছোট বাচ্চাও ছিল ওখানে। যাই হোক, আমরা শুনলাম আপনার এক্সপেরিয়েন্সটা, আর আপনার সাথে আপনার এক বন্ধু আছে, আমার বন্ধু আছে, ডট টিমের সাথে জয়েন করেছে, তার নামটা জানতে চাই আপনার কাছে। শামীম তালুকদার। ওকে, তাহলে আমরা এখন শামীম ভাইয়ের সাথে কথা বলবো। আমরা একটু সারপ্রাইজের মতনই রেখেছি, তার এক বন্ধু আমাদের সাথেই আছে, অর্থাৎ শামীম ভাই। শামীম ভাই কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভাই, আমরা ভালোই আছি। তো শামীম ভাই, আপনার সাথে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো কি আপনি আমাদের সাথে শেয়ার করবেন? আপনার সাথে ঘটা কোনো ঘটনা নাকি আপনি কোথাও থেকে শুনেছেন? অবশ্যই আমার সাথে থাকা একটা ঘটনা আছে, এরপর আমার বড় ভাইয়ের সঙ্গে একটা ঘটনা আছে, এটাও আমি বলতে চাচ্ছিলাম। প্লিজ, তাহলে আমরা শুরু করি, যেটা আপনি আগে বলতে চান। আমার নিজেরটাই আমি আগে বলতে চাচ্ছিলাম, ওটাও আমার বড় ভাই আমার সঙ্গে ছিল, তারপর ওটাই আমি আগে বলতে চাই। প্লিজ। তো ওটা হচ্ছে আমার বড় ভাই আর আমাদের পাশের একটা চাচাতো ভাই, তিনজনে মিলে আমরা রাতে আমাদের গ্রাম এলাকায় পাটখড়ির আগুন জ্বালিয়ে মাছ ধরা হয় রাতের বেলা। তো আমরা তিনজন ওদিনকে মাছ ধরতে যাই। আচ্ছা, মানে যেখানে আমরা মাছ ধরতে যাব নদীতে, তো ওখানে হচ্ছে হিন্দুপাড়া সাইড দিয়েই একটু দূরে গেলেই একটা শ্মশান আছে, নদীর সাইডে শ্মশানটা, আর ওইখানে আমরা মাছ ধরতে গেছি। এই তিনজন ওইখানেই প্রথম গেলাম।
মানে তারা দুজন আগে পড়ে গেছে, কিন্তু আমি কখনো যাই নাই, আমি এই প্রথম গেছি তাদের সঙ্গে। তো আমার বড় ভাইয়ের হাতে পাটখড়ি এবং পাটখড়িতে আগুনও আছে। কয়টার দিকে গেছেন আপনারা? এটা রাত 8টা 8:30 হবে এরকম। ওকে, মানে মোটামুটি যখন সে আঠু পানিতে নামছে, এরপর অটোমেটিক তার পাটখড়ি থেকে ধাপ করে মানে তার পায়ের কাছে আগুন ধরে গেছে। আমরা তো এটার জন্য কোনো ভাবে প্রস্তুত ছিলাম না। মানে হঠাৎ করে পায়ের কাছে আগুন ধরে গেছে, মানে আমি বুঝি। মানে বড় ভাইয়া আঠু পানিতে আছে, কিন্তু সে পানির ভিতর থাকা কালীনও পাটখড়ি থেকে আগুনটা মনে করেন একটা গ্যাস এরিয়ে যেরকম আগুন দিলে ধাপ করে একটা আওয়াজ হয় না, ওরকম ভাবে আওয়াজ হয়ে তার পায়ের কাছে আগুন ধরে গেছে। তো আমি একদম উপরে, মানে আমি পানিতে স্পষ্ট করে নাই, আর যে চাচাতো ভাই সে একটু পানির কাছে, আর বড় ভাই হচ্ছে আঠু পানির দিকে, মানে দুই পায়ের এখানেই আগুন ধরে গেছে। তো আমি তো উপর থেকে চিল্লাইতেছি আগুন ধরছে আগুন ধরছে, ভাই বলতেছে এই কই আগুন ধরছে, মানে সে এদিকে ওদিকে তাকাচ্ছে। আমার সামনে যে চাচাতো ভাই সেও এখন দেখতেছে যে হ্যাঁ ওর পায়ের ওখানে আগুন, সে বলছে এই তোর পায়ের নিচে আগুন, তোর পায়ের নিচে আগুন। মানে আগুনটা কি পানির মধ্যে ধরে গেছে? জি, পানির মধ্যে ধরে গেছে। ওকে। আর আমি তো আগে কখনো ওখানে যাইও নাই, এমনি জানতাম যে এখানে একটা হিন্দু পরিবাররা থাকতো, এখন তারাও থাকে না, তারা এখন অন্য জায়গায় বাড়ি করছে। এটা একটা শ্মশান হিসাবে মানে এখন এটা পরিচিত। তারপর কি হলো? তো ওখানে ওরকম ভাবে আগুন, আমি তো চিল্লামিল্লি করতেছি অনেক। তো এখন চাচাতো ভাই ওই বড় ভাইকে বলতেছে এই তোর পায়ের নিচে, তো হ্যাঁ সত্যি আগুন। তো বড় ভাই যখন পায়ের নিচের দিকে তাকালো, এর মধ্যে আগুন নাই। আচ্ছা, সে কি আগুনের কারণে কোনো হিট ফিল করেনি? না, সে কোনো হিট বা মানে কিছুই একটা রোমকূপেও আগুন লাগেনি? না না, সেরকম ভাবে ফিল করতে। সে বলতেছে কই কই, মানে অনেক সময় সে এদিক ওদিকেও দেখতেছে, সে বুঝতেই পারতেছে না যে তার পার দিকে আমরা দেখাই দিচ্ছি। কিন্তু দেখছেন আপনারা বাকি দুজন? হ্যাঁ হ্যাঁ, আমরা বাকি দুজন দেখছি। এখন সে কত সময় পরে মানে যখন সে বুঝতে পারছে যে আমরা তার পার দিকে দেখাইতেছি, পার দিকে চার পরেই মানে অটোমেটিক আমরাই দেখতেছি, মানে সে যখন পার দিকে তাকাইছে তখন আগুনটা নিভে গেছে। এই কি ওখানকার ঘটনা ছিল? এরপরে আরো কিছু হয়েছে? এটা ছিল ওখানকার ঘটনা। আচ্ছা, এটা কোন এলাকায় যেন বলছিলেন আপনাদের বাড়িটা? এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার ভিতর মোকশেদপুর থানা, আর গ্রামটা হচ্ছে বাহিরবাগ। আর এটা আচ্ছা, আপনাদের ওই এলাকার ওই আশেপাশে কি খুব গ্যাস ফিল্ড আছে, এরকম কোনো কিছু? না না, আমাদের ওখানে তো গ্যাস কোন ফিল্ডের ইয়া নাই। তো আর আমি এটা যেটার কথা বললাম, নদীটা হচ্ছে কুমার নদী। আচ্ছা, তো কুমার নদীটা এরকম অবস্থা এখন যে বর্ষাকালে অনেক পানি, যেমন একজন মানুষ এপার থেকে ওপার সাঁতার কেটে যাইতে ভয় পায়, এরকম যে সময় পানিটা চলে যায় চৈত্র মাসের দিকে একদম নদীটা পুরা শুকনা হয়ে যায়। না, আসলে আমি এটা জানতে চেষ্টা করছিলাম কেন যে উনি যেভাবে আগুন ধরার বর্ণনাটা দিল, এক হতে পারতো যে হাতে যদি কোনো মানে ডিজেল থাকতো, পেট্রোল থাকতো, কেরোসিন থাকতো, হয়তো পড়েছে, তখন পানিতেও কিছু সময়ের জন্য হয়তো ওই জিনিসটা জ্বলে যাওয়া পর্যন্ত আগুনটা থাকতো। তো আমরা তো গেছি মাছ ধরতে, তো ওখানে তো আমাদের এরকম কোনো দরকারই নাই যে ডিজেল বা কোন কেরোসিন এরকম তো আমাদের। এই জন্যই আসলে ঘটনাটা অদ্ভুত বলতে বাধ্য হচ্ছে। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি মানে ডটিমের কাছ থেকে তো দোস্ত আমরা আগেই শুনেছি যে শামীম ভাইয়ের যে স্টোরিগুলা, এগুলা প্রত্যেকটাই বিচ্ছিন্ন কিছু ঘটনা। উনি নিজেই বলেছেন আমাদেরকে যে বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়ে উনি আমাদের কাছে এসেছেন। সো এর পরের আর কোন এক্সপেরিয়েন্স? পরের একটা হচ্ছে আমার ওই যে বড় ভাই বললাম যে আগুন লাগছিল, তার সঙ্গেই এটা আমার তার মুখে থেকেই শোনা। তো সেটা হচ্ছে আমার বড় ভাই বিয়ে করে, তো আমি তখন ঢাকায় থাকি, তারা আমাকে ফোন করে বাড়িতে যাওয়ার জন্য, তো আমি যে কোনো সমস্যার জন্য যাইতে পারি না। তো আমাদের গ্রামের ভিতর যেহেতু হচ্ছে বিয়ের পরে মেলা নিয়ে একটা ইয়ে থাকে, যেমন একদিন পরে কিংবা 2 দিন পরে মেয়ে পক্ষ এসে ছেলে পক্ষদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়, যে আমি যেহেতু যে সময় বাড়িতে যাব তখন এই মেলানিটা সারা হবে। তো আমি যতদিন না যাব ততদিন এটা সারা হবে না। তো যখন বিয়ের প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিনটাও চলে গেছে, তৃতীয় দিন সকালবেলা আমার বড় ভাইকে ফোন দেওয়া হয়েছে যে আমার ভাবির ছোট কাকা যে তিনি অসুস্থ। নতুন বউ হিসাবে তো বাড়ি সামান্য একটু ঝাইঝামেলা থাকেই। আমার ভাই বলছে যে তাহলে আমরা বিকাল দিকেই যাব। তার শ্বশুর বাড়ি হচ্ছে পাশের গ্রামে, তো যাইতে হয়তো 15 মিনিট কিংবা 20 মিনিট সময় লাগে যদি আমরা হাইটে যাই, এরকম ভাবে গেলে। তো বিকেল বেলা করতে করতে সন্ধ্যায় হয়ে গেছে। সন্ধ্যাবেলা একদম সন্ধ্যাবেলা তো নতুন বউ হিসাবে বেরোতে দেয় না, তো তারা 7টা 7:30টার দিকে বেরোইছে। আচ্ছা, হাতে নিচে একটা টর্চ। দেশ গ্রামে এক ধরনের টর্চ ব্যবহার করতো, যে মোবাইলের যে নষ্ট ব্যাটারি গুলো আছে ওগুলা দিয়ে একটা টর্চ মানে বানিয়ে ব্যবহার করা হতো। তো সেই টর্চটা নিয়েই সে যাচ্ছে। আচ্ছা, তো ভাবি আর ভাই দুজনে যাচ্ছে। তা আমাদের বাড়ি থেকে বেরোলেই মোড়টা, ওখানে হচ্ছে একটা বট গাছ। আচ্ছা, ওই বট গাছটা ক্রস করে আরো 2-3টা মোড় পার হয়ে তো ছোট একটা ব্রিজ আর একটা বট গাছ। তো ওটা পার হয়ে মনে হয় 30 সেকেন্ড হাঁটার পরে আরেকটা ব্রিজ এবং বট গাছ। এই বট গাছটা হচ্ছে এরকম ভাবে পাশে
2টা হিন্দু বাড়ি। আচ্ছা। আর এই বট গাছটা যে পরিমাণে রাস্তায় আছে, শুধু একটা ভ্যান গাড়ি এইখান দিয়ে যাওয়া অনেক মুশকিল। আচ্ছা। মানে এরকম ভাবে বট গাছটা রাস্তার উপরে যে অনেক বিস্তৃত হয়ে আছে, অনেক মোটা সোটা। হ্যাঁ, অনেক মোটা সোটা। আর মানে ওটার যে শিকড় গুলো আছে ওগুলা রাস্তার উপর দিয়ে হয়ে গেছে। আচ্ছা। একটা ভ্যান গাড়ি যাইতে সমস্যা হয়। তো এরকম ভাবে তারা তো টর্চ নিয়ে ওখান দিয়ে যাচ্ছে। তো ওখানে গেলেই আমার ভাই ওই বট গাছের দিকে টর্চটা মারছে। পরে দেখতেছে ওই বট গাছে চুল বড় বড় করে, কালো চেহারা, দুদিকে 2টা ডালে 2টা পা দিছে, পা দিয়ে নিচের দিকে মানে তাকাই আছে। তো ওখানে ভাই দাঁড়াই পড়ছে। ভাবির নাম ধরে বলতেছে, সাবিনা দেখো তো উপরে কি। উপরে দেখেই সে একটা চিক্ষুর মারে ভাইরে জড়াই ধরছে। বলতেছে, এই তুমি আমাকে কি দেখাইলা? এটা বললে ভাইয়ের হাতে যে টর্চ ছিল, তো ভাইটা টর্চটা ওখান থেকে অফ করে দিছে। অফ করে দিয়েই সে হয়তো 2-1 পা সামনে যাই টর্চ জ্বালাইতেছে, কিন্তু তার টর্চটা জ্বলতেছে না। সে টর্চ বারবার সুইচ দিতেছে, কিন্তু টর্চ জ্বলতেছে না। টর্চের সুইচটা দেওয়াই রয়েছে। তো তারা যখন সামনে আগাইলো, এরপরে ওই টর্চটা অটোমেটিক ভাবে জ্বলে উঠছে ওই জায়গাটা ক্রস করার পর। হ্যাঁ, ওই জায়গাটা মানে ওদের যে একটা এরিয়া থাকে, এতটুকুর ভিতর ওরা বসবাস করে। উনি কি দেখেছিলেন অ্যাকচুয়ালি? আমার বড় ভাই মানে এমনিতেই উপর দিকে লাইট মারছে, মানে বট গাছটার দিকে। তারপরে দেখতেছে 2 ডালে 2টা পা, দূরে দূরে 2টা পা দিয়ে, অনেক উঁচু লম্বা, অনেক বড় বড় চুল, কালো চেহারা, একদম পুরো কালো চেহারা। সে নিচের দিকে তাকিয়ে আছে, আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। উনারা যখন ওই জায়গাটা ক্রস করে সামনে চলে আসে, তো এই সময়ের মধ্যে কি আর কোনো ধরনের কোনো বাধা পেয়েছে বা না, আর কোনো ধরনের বাধা পড়ে নেই। তারা ওখান থেকে চলে আসার পরে মানে টর্চ অটোমেটিক ভাবে জ্বলে উঠছে। তখন তারা তো সেই বাড়িতে যে অনেক বলা বলি করছে, তো তারা এটা তেমন ইয়া করে নাই গুরুতর ভাবে ওই ফ্যামিলির। এবং সেটা মনে হয় পরবর্তীতে আর কোনো এফেক্ট এটা ছিল না। পরবর্তীতে এফেক্ট হচ্ছে কি, তো তারা ওই রাতে আবার বাড়িতে চলে আসছে, তার চাচার সঙ্গে দেখা করে। ওই রাস্তা দিয়ে এসছে? যে ওই রাস্তা দিয়ে আসছে। তো সঙ্গে আবার তার ছোট ভাই যে ছিল, তার মনে হয় সে সময় 10 বছর বয়স হবে। আচ্ছা। তো তাকে সঙ্গে নিয়ে আসছে। সঙ্গে নিয়ে তারা 3 জন আসছে। আসার সময় তো বাড়িতে আসছে, ওই দিন রাতটা খুব ভালোই গেছে, কোনো সমস্যা নেই। পরের দিন থেকেই ওই ভাবির জ্বর হচ্ছে, মানে জ্বর হচ্ছে, এত ওষুধ খাওয়াচ্ছে। এমনি বাড়িতে এসে বলছে যে এরকম এরকম রাতে আমাদের সঙ্গে হয়েছে। তো এটা বাড়ির মানুষ কেউ তেমন এটা গুরুত্ব করে নেই। তো পরে এটা নিয়ে দেখা যাচ্ছে ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু তার জ্বর ভালো হচ্ছে না, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে, তো মাদ্রাসার হুজুরে ডাকার পরে বলছে যে আসলে তো সে এরকম কিছু চিকিৎসা করে না। সে হুজুরের কাছ থেকে একটু পানি পড়ায় নিয়ে তাকে খাওয়ানো হলো। পরবর্তীতে আমাদের পাশের গ্রাম থেকে একজন ফকির এনে তাকে তাবিজ কি অনেকগুলা দেওয়ার পরে সে আস্তে আস্তে সুস্থ হয়। আচ্ছা, তো এই গেল আরেকটা ঘটনা আপনার কাছ থেকে শুনলাম। তো শামীম ভাই, এছাড়া আর কোন একটা এক্সপিরিয়েন্স বোধহয় আপনার আছে? আরেকটা হচ্ছে এক বন্ধুর চাচাতো ভাই, ওরা হচ্ছে হিন্দু। সে দোকান করতে হচ্ছে আমাদের মোকশেদপুর যে থানা, ওখানে হচ্ছে 2টা মোকশেদপুর, একটা হচ্ছে পুরান মোকশেদপুর আর আরেকটা হচ্ছে নতুন মোকশেদপুর। আচ্ছা। তো সে নতুন মোকশেদপুরে তার দোকানটা ছিল চায়ের দোকান। তার একটা বাইসাইকেল ছিল। সে প্রতিদিন সকালবেলা বাইসাইকেলে করে চলে যেত, এবং মানে সকালের খাবারটা সে খেয়ে যেত, আর দুপুরেরটা সে টিফিন বাটিতে করে নিয়ে যেত। আচ্ছা। একটা চায়ের দোকান তো গ্রাম এলাকায় 8টা 8:30 পর্যন্ত হয়তো থাকে, হয়তো 8:30টার দিকে চলে আসে ওই বাইসাইকেলটা নিয়ে। তো প্রতিদিন এরকম ভাবে যাওয়া আসা করে। দেশ গ্রামে তো হাট থাকে, তো ওটা থাকে একটা হাটের দিন। সে কিছু বাইন মাছ কিনে হাট থেকে, প্রতিদিনের মতো এরকম হয়তো 8:30 9টা বাজবে, এরকম সময় সে আসতেছে। পুরান মোকশেদপুরটা ক্রস করে আসার পথেই একটা বটগাছ আছে, এবং ওখানে একটা মাদ্রাসা আছে। তো মাদ্রাসাটা নতুন হয়েছে, যখন এই কাহিনীটা হয়েছে তখন মাদ্রাসাটা ছিল না। উনি যে মাছ নিয়ে আসতেছে বটগাছ থেকে, হয়তো জিন ভূত এরকম কোন একটা টাইপের ওনাকে ধরছে। তো ধরার পরে উনি মোটামুটি ভাবে একটু শক্তিশালী, আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী, সে উঁচু লম্বা অনেক বেশি। তো সে বাইসাইকেলটা নিয়ে মানে ওকে কোনোভাবে থামাতে পারতেছে না। যে ওই বটগাছ থেকে ধরছে ওকে কোনোভাবে থামাতে পারতেছে না। ও তাকে নিয়েই বাইসাইকেলটা নিয়েই চলে আসতেছে। তো আমাদের বাড়ি পার হয়ে হচ্ছে ওদের বাড়ি, আর আমাদের বাড়ির আগে আরেকটা বাড়ি আছে, ও ওই বাড়িতে আসছে। আবার মানে সবচেয়ে কাছে যে বাসাটা পেয়েছে সেখানে এসে জি ওইখানে আসছে। সাইকেলটা হচ্ছে তাদের বাড়ির সামনে রাখছে, বাড়ির সামনে রেখে ভিতরে যায়, তাদের সঙ্গে কথাবার্তা বলছে, কথাবার্তা বলে ও আবার বেরিয়ে আসছে। তাদেরকে কিছু বলেনি তার সাথে কি হয়েছে? না, এরকম সে বুঝতেছে না যে এরকম ভাবে আমার সঙ্গে কিছু একটা হয়েছে, সে বুঝতেছে না তখনও। তো এরপরে সে বাড়ি চলে গেছে। সে বাড়িতে মানে যেই পথটা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করে, ওই পথটা ক্রস করে গেছে। সে বুঝতেছে নাই যে আমি ওই পথটা ক্রস করে চলে আসছি। সামনে যে বট গাছটা আছে আমাদের বাড়ির পাশে
বলছিলাম যে মোড়ে একটা বট গাছ আছে, তো সে বট গাছের নিচে দিয়ে যাওয়ার জন্য আমাদের বাড়ি একটা পথ আছে। গ্রাম লাগাতে সব জায়গায় রাস্তা নেই, তো পথ দিয়ে সে চলে গেছে। যেভাবেই হোক তার বাড়ি পৌঁছে গেছে। সে বাড়ি পৌঁছে প্রতিদিন সে সাইকেলটা নিয়ে স্ট্যান্ডের উপর দাঁড়া করে রাখে। ওদিনকে সাইকেলটা নিয়ে অটোমেটিক ভাবে সে ছাইড়ে দিছে উঠোনের উপরে, মানে কোন রকম ফেলে দিয়েছে। হ্যাঁ, কোনোভাবে ফেলে দিয়েছে। ফেলে দিয়েই তখন সে বলতেছে মানে তার বাবার নাম ধরে, এই সে কই মানে অনেক বকাবকি করতেছে, মানে বিচ্ছিরি ভাষায়, যেগুলো একটা ফ্যামিলির সামনে কখনো হয় না। তার চাচাতো ভাই আবার তার সঙ্গে ঘুমাইতো, তো চাচাতো ভাই ওদিনেও ঘুমাই রয়েছে, এর মধ্যে সে আসছে। তো চাচাতো ভাই তো ওটা ছোট, আর ও প্রতিদিন যেমন চার দোকানে কেক বিস্কিট এরকম কিছু জিনিস থাকে, ওর জন্য প্রতিদিন কেক বিস্কিট এরকম কিছু নিয়ে আসে। তো ওদিনকে ও ওরকম চিল্লামিলি শুনে ও ঘুম থেকে উঠে গেছে। উঠে এখন দেখতেছে যে ওর চাচাতো ভাই এরকম চিল্লামিলি করতেছে ওর বাবার নাম নিয়ে। তোর বাবা যখন দরজা খুলে বের হয়ে আসছে, যখন ওর চেহারার দিকে চাইছে, তখন দেখছে যে ওর চেহারা মানে অন্যরকম হয়ে গেছে। ওর মনে হচ্ছে যে ওর সামনে যদি কেউ পায় তাহলে মনে হয় মেরে ফেলবে, এরকম চেহারা হয়ে গেছে। এটা দেখে উনি যখন একটু সামনের দিকে আগাইছে, তখন ওনাকে মানে মারবে এরকম একটা নিয়ে দাবড় দিছে। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনারা সবাই শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকের পর্বটি ধারণ করা হয়েছে যে কয়জন বন্ধুকে নিয়ে। তারা হচ্ছেন তরিকুল, শামীম, তারা মূলত দুই বন্ধু, খায়রুল, তপু এবং রেজা। আমরা ঠিক 3 মিনিট পর আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসব। ডর 89.2। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 89.2। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, ডর এখন থেকে আপনারা শুনবেন প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। আজকের পর্বটি ধারণ করা হয়েছে যে কয়জন বন্ধুকে নিয়ে। তারা হচ্ছেন তরিকুল, শামীম, তারা মূলত দুই বন্ধু, খায়রুল, তপু এবং রেজা। প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন এই অনুষ্ঠানে আপনারা আসতে চান, আপনাদের জীবনে ঘটে যাওয়া নানা ভয়াবহ ঘটনা লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, দুটো পদ্ধতি আছে। একটি হচ্ছে সরাসরি চলে আসতে পারেন আমার ফ্যান পেজে, আপনাদের স্টোরিটা বলে ফোন নাম্বার দিতে পারেন, আমি আরজে কিবরিয়া সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আরেকটি পদ্ধতি হচ্ছে ফোন করা। ফোন নাম্বারটি হচ্ছে 0963892892। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 0963892892। চলুন আবারও ফিরি সেখানটায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। উনি যখন একটু সামনের দিকে আগাইছে, তখন ওনাকে মানে মারবে এরকম একটা দাবড় দিছে। দাবড় দিলে সে তো দৌড়ানি খেয়ে অনেক দূরে চলে গেছে। যার পরে যে বাড়িতে সে সাইকেলটা রেখে নামছিল, ওই বাড়ির মানুষকে খবর টপর দেওয়া হয়েছে। আরো কয়েকজন লোক, এই সময় প্রায় রাত 9টার উপরে বাজে, 9:30 10টা এরকম বাজে। তো এই সময় অনেক লোকজন আসে, অনেক লোকজন এসে তাকে ধরে রাখে, কিন্তু সে দেখা যাচ্ছে 5-6 জন লোকরে সে একা অটোমেটিক ফেলে দিচ্ছে, তাকে ধরে রাখা যাচ্ছে না। মানে কোনো কিছু একটা মানে অদ্ভুত পশুর মতো আচরণ অদ্ভুত ইয়া তার মধ্যে ফিল করছে। তারপরে পাশের বাড়ি একটা মানে মোটামুটি ফকির আছে, তো তাকে ডাকে আনা হয়। সে আইসে ওকে একটু পানি পড়া তার গতরে ছিটিয়ে বলে যে না, একে আমার সম্ভব না, তোমরা অন্য কাউকে ডেকে আনো। তারপরে আমাদের মানে ওই যে লোকটার বাড়ি প্রথমে সে সাইকেলটা রেখে গেছিল, তার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি, সেই শ্বশুর আবার মানে এই সম্বন্ধে অনেক ভালো কিছু জানে। তো তার কথা বলছে সবাই যে তাকে নিয়ে আসা হোক। তারা বলছে যে এত রাতে তো সে আসবে না, আর সে এখন মানে এরকম অবস্থায় সে হাইটে কোথাও যেতে পারে না, মানে সেও অসুস্থ। যদি তাকে আনতে হয় গাড়িতে করে আনতে হয়, আবার তাকে দিয়ে আসতে হয়। তো তাকে আনা হয়েছে, আনা হওয়ার পরে সে একটা গোল বৃত্ত দিছে ভিতরে, এটার ভিতর ওই ছেলেটাকে বসাইছে। বসানোর পরে
একটা লাঠি দিয়ে সে 3টা বাড়ি দিছে মাটিতে। বাড়ি দেওয়ার পরেই ও মানে বসা এরকম ভাবে বসা যে ওর কোনো সেন্স নাই। যখন 3টা বাড়ি দিছে তখন সে আবার উঠে বসছে। পরে ওই কবিরাজ থেকে শোনা গেল যে ওরা 3টা জিন মিলে ভর করেছে, 3টা জিন মিলে ওর উপর ভর করছে। তো এরপরে ওর জিনকে চলে যেতে বলা হয়েছে, কিন্তু ওরা যাবে না কোনোভাবেই। তো অনেক কবিরাজ অনেক ইয়া করার পরে বললে হ্যাঁ যাবো। তা বলছে যাবি তো, তুই তো এমনি তোকে পাঠাবো না, তোর কিছু একটা নিয়ে যাইতে হবে। বলছে না আমি কিছু নিয়ে যাবো না, এমনিতেই যাবো। প্রথমে বলছে তুই একটা জুতা নিয়ে যাবি, বলছে না জুতা নিয়ে যাবো না। পরে বলছে যে তাহলে একটা ভরা কলসি পানি ভর্তি ওটা নিয়ে তুই যাবি। তো সে কোনোভাবেই হচ্ছে না। পরে অনেক ইয়ার করার পরে সে রাজি হয়েছে, হ্যাঁ একটা ভরা কলসি নিয়েই যাবো। তো একটা ভরা কলসি নিয়ে আর আরেকটা ইয়া রাখছে যে তার বাবার সঙ্গে তো সে অনেক বকাবকি করছে। তো এখন বলতেছে যে এই বাবাটার পায়ের নিচে দিয়ে তুই যাবি। তো অনেক ইয়া করার পর বলছে হ্যাঁ তাও ঠিক আছে, কলস নিয়ে আমি এখান দিয়েই যাবো। তা আচ্ছা ঠিক আছে, এরকম ভাবে যাবা। মানে ফকিরটা আবার পানি পড়ে তার গায়ে ছিটাই দিল আর বললো যে কলসটা নিয়ে তুই চলে যা। তা সে সেরকম ভাবেই তার বাবার পার নিচে দিয়ে ওই কলসটা নিয়ে সে প্রায় 10 থেকে 20 সেকেন্ড হাঁটার পরেই সে অলরেডি পড়ে যায় ওখানে। পড়ে যাওয়ার পরে তো সবাই তাকে বালতি দিয়ে পানি দিয়ে গোসল করানোর পরে সে যখন হুঁশ হয় তখন বলা হয় কিরে তোর সঙ্গে এরকম হয়েছে? তো বলে কই না তো, আমি তো কিছুই জানি না, আমি তো এতক্ষণ যা ঘটে গেছে সে কিছুই বলতে না, সে কিছুই বুঝতে পারছে না। কিন্তু সে তখন তো সুস্থ হয়ে, হ্যাঁ সে তখন সুস্থ হয়ে গেছে। এটা ছিল আমার ঘটনা। ওকে, ফাইনালি আপনার এক এক করে 3টা ঘটনাই জানা হয়ে গেল। যদিও মোস্ট সিমিলার এই ঘটনা আমরা অনেকের কাছেই শুনেছি, এবং আসলে ঘটনাগুলো হয়তোবা অনেকের সাথেই ঘটে। গ্রামে গেলে এই ঘটনাগুলো অহরহ এমন পাওয়া যায়, ভিকটিম পাওয়া যায় যাদের সাথে ঘটেছে। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। ওকে, ডট চলছে এবং একের পর এক এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি এবং শেয়ার করছে যারা, আমাদের নিজেরও এক্সপিরিয়েন্স বাড়ছে। আই থিঙ্ক যারা ডট শুনছে প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স হচ্ছে। হ্যাঁ, এবং আমার মনে হয় ডট রেগুলার যারা শুনে খুব বেশি ইন্টারেস্টেড। বৃহস্পতিবার রাতে দেখা যায় যে তাদের অনেক প্যানিকের মধ্যে কাটে। ডর শেষ হওয়ার পরের অংশটাও একটা ডরের প্রভাবটা রয়ে যায়, হুইচ ইজ অ্যাকচুয়ালি ফিয়ার, আই থিঙ্ক। রাইট। তবে আমি একটু বলতে চাই যে এক কাজ করবেন, ডর শেষ হওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন, তাহলেই হয়তোবা মানে ওই ভাবার সময় পাবেন না যে কি হয়েছে না হয়েছে। সবগুলো নিয়ে ভাবতে ভাবতে দেখা যাবে আপনিও নতুন কোন এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে গেছেন। সেটাই, লেটস নট ডু দ্যাট। আমরা তার চেয়ে বরং আমাদের এখানে অলরেডি অনেক অতিথি তো আছেই, অনেকের কথা আমরা শুনেওছি। এবার কার এক্সপিরিয়েন্স? এবার হচ্ছে আমরা যার ঘটনাটা এবার শুনবো তার পরিচয়টা তার কাছ থেকে জেনে নিই। অলরাইট, ভাই আপনার নামটা বলেন। দুজনকেই ধন্যবাদ অসংখ্য। তো আমার নাম হচ্ছে খাইরুল ইসান। আচ্ছা, তো আমি আজকে আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে যে এখন আপাতত আমি একটা ছোটখাটো বিজনেস করছি। ওকে, তো খায়রুল ভাই, আমরা ডট টিমের কাছে শুনেছি আপনার বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, এবং যেটা আমি আর রেহান শুনে মোটামুটি এক্সাইটেড যে কিছু ভালো কিছু হয়তো বা ঘটনা শুনতে পাবো। সো আমরা স্টার্ট করি যে কোন এক্সপিরিয়েন্স গুলো আপনি শেয়ার করতে চান। আমি প্রথমে শুরু করতে যাচ্ছি, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমার আব্বা গভর্নমেন্ট সার্ভিস করতেন। এটা হচ্ছে কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জের একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বৃহৎ আকারের, ওখানে আমরা থাকতাম প্রথমে। সেটা তখন সরকারি মিল ছিল। আচ্ছা, এখন হয়তো একটা পরিত্যক্ত হন্টেড এরিয়া বলা চলে। পুরো সরাসরি ঘটনাতে চলে যাচ্ছে। যার কিশোরগঞ্জে থাকে বা ওই কিশোরগঞ্জ সম্পর্কে যাদের ধারণা আছে ওই এলাকাতে, তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি কোন জায়গার কথা বলছি। আচ্ছা, ওই মিলের ভিতরে একটা 5তলা টাঙ্কি রয়েছে, পানির টাঙ্কি। আচ্ছা, ঢাকাতে বড় বড় যে পানির টাঙ্কি গুলো দেখি সেম ওই রকম। ওইটার পাশে আমাদের বাসা ছিল। আমি ছোটবেলা থেকে ভয়টই পাইতাম খুব বেশি। তো আম্মুকে নিয়ে বেরোইতাম, যখনই বেরোইতাম যে আম্মুর ডাকতাম, আম্মু তুমি বের হও, আমি একটু বাইরে যাব। তো একদিন এরকম ভাবে আমি বের হলাম, আম্মু আমার পাশেই ছিল। উঠানে বের হয়ে আমি যেটা দেখলাম, ওই টাঙ্কির উপরে একটা মহিলা সাদা কাপড় পরিহিত এবং চুলগুলাও সাদা ছিল। আমরা চেয়ারে যেরকম ভাবে বসি ঠিক সেই রকম ভাবে সে এই টাঙ্কিটাকে চেয়ার বানিয়ে বসে আছে, মানে পা ঝুলিয়ে বসে আছে। হ্যাঁ, পা ঝুলিয়ে বসে আছে এবং পা ঝুলাচ্ছে। অন্ধকার হলো, রাতের একটা আলো আছে এবং হালকা চাঁদ ছিল, তো এই জন্য আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, তো ভয় আমি আমার আম্মাকে জড়িয়ে ধরলাম যে আম্মা ওইটা কি দেখাবো। তা আম্মা ওইদিকে তাকাইলো, তাকায় উনি সাথে সাথে আমাকে বাসার ভিতরে নিয়ে আসলো। বললো যে তুমি এটা কাউকে বলবা না, এটা আমি আরেকদিন দেখেছি এখানে। উনি নিজে আরেকদিন দেখেছেন? বৃদ্ধ মহিলা যাকে ওই টাঙ্কির উপরে দেখা যাচ্ছিল, তিনি আঙ্গুল দিয়ে তার চুলগুলা সরাচ্ছিল। আচ্ছা, এইরকমটা রিল্যাক্স করছে আর কি। তারপর আমি আর ভয়ে কিছু বলি নাই। 1 মাস পর্যন্ত ওই টাঙ্কির নিচে আমি যাইনি। ওই দিন কি আপনার আম্মাও দেখতে পেয়েছে? হ্যাঁ, আমার আম্মাও দেখতে পেয়েছে। এবং শুধু দিন না, উনি তো আগেও আরেকদিন দেখতে পেয়েছেন। হ্যাঁ, আম্মা বলেছে যে আমি এই জিনিসটা আরেকদিন এখানে দেখেছি।
তো আপনি বলছিলেন যে এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাই একটু হন্টেড। হ্যাঁ। সো এটা আমার মনে হয় আমরা আপনার কাছ থেকে বেশ কিছু ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা পাবো। জি জি জি। সো আমরা আরেকটা ঘটনা শুনি, এরকম আরো কিছু নিশ্চয়ই ঘটেছে। হ্যাঁ, অবশ্যই ঘটেছে। আমার সাথে ঘটেছে এবং আরো অনেকের সাথে ঘটেছে। যেটা আমার সাথে ঘটেছে এবং আমি প্রত্যক্ষ যেটার সাথে জড়িত আমি সেটাই বলবো। নেক্সট যে গল্পটা, আমার ভাই ছিল এখানে, আমার ফুফাতো ভাই, সে মাদ্রাসায় পড়াশোনা করছিল তখন। আমি স্কুলে পড়তাম, ও মাদ্রাসায় পড়তো। তো ওর আব্বা জব করতো ওখানে, পাশাপাশি বাসা ছিল আমার ফুপুর ছেলে, তো ওর নাম হচ্ছে শাহজাহান। আচ্ছা। এখন বড় মাওলানা হয়ে গেছে। তো ওর সাথে আমরা শৈশবে একসাথে খেলতাম, ঘুরতাম, মজা করতাম, চলতাম, সব ওই মিলের ভিতরেই। আচ্ছা। আর একদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, স্কুল সাধারণত একটাই বা এরকম দুপুর টাইমে ছুটি হয়েছিল আর কি ওই দিন। আচ্ছা। তো আমি পিছনে ব্যাগ, স্কুল ইউনিফর্ম পরে আমি হাঁটছি। তো আমি শাহজাহানকে সামনে দেখতে পেলাম, আমার সেম বয়সী শাহজাহানকে দেখতে পেলাম। তো অন্যদিকে ফিরে তাকিয়ে আছে, যেটা আমাদের মানে বাসা থেকে একটু দূরে, কেন ছোট ছোট পথ আছে, ইট বিছানো পথ আছে, যেটাতে বিভিন্ন জায়গায় যাওয়া যায় ওই মিলের ভিতরে। তো শাহজাহানকে বললাম, কি ব্যাপার শাহজাহান, এখানে দাঁড়িয়ে আছিস কেন, কি হয়েছে তোর? তা ও কোনো উত্তর দিল না, উল্টা দিক দাঁড়ায় রয়েছে, জাস্ট হাত দুইটা বুকের কাছে নিয়ে এরকম ভাবে দাঁড়ায় আছে। আচ্ছা। তা আমি ওর গায়ে হাত দিলাম, কাঁধে, কি হয়েছে, কথা কস না কেন? ও কিছুই বলছে না। তা আমি জাস্ট এই বাহু দিয়ে ওর একটা ধাক্কা দিয়ে, আমরা ফ্রেন্ড, জাস্ট আমরা সবসময় মজা করি, চলে যেতে লেছি। তো পিছন দিকটা আমাকে ধরছে, আমার কলারে, জাস্ট পিছন দিক দিয়ে। তো ধরার পর আমি যেটা অনুভব করলাম যে ও তো এত শক্তিশালী না, জাস্ট বড়রা ধরলে যেরকম হয় ঠিক ওই রকম। আচ্ছা। ওর দিকে তাকাইলাম, ওর যখন আমার দিকে তাকালো তখন আমি দেখতে পেলাম যে ওর চোখ এতটাই লাল ছিল, রাগান্বিত অবস্থায় ছিল, যেটা আমি কখনোই ওর এরকম ফেস দেখি নাই। তো আমি স্বাভাবিক ভয় পেয়ে গেলাম, কি হয়েছে ভাই, তোর কি হয়েছে? তো সাথে সাথে ও আমাকে ধরে একদম মাথার উপরে তুইলা ঘুরাইতে শুরু করলো আমার। তো এই মুহূর্তে তো আমি ভয়, বয়সী একটা ছেলে, হ্যাঁ আমার বয়সী, যে আমাকে তোলার প্রশ্ন আসে না, সে তো আমাকে মাথায় উপরে তুলতে পারবে না, কখনোই পারে না। আমরা খেলাধুলা একসাথে করছি, কখনোই সে পারে নাই। এবং যদি আমরা দুষ্টুমি করে মারামারি করতাম, আমার সাথে কখনোই পারতো না। আচ্ছা। কিন্তু আমি ওই সময় ভয় পেয়ে গেলাম যে ও কি করে আমাকে মাথার উপরে তুলে ঘোরাচ্ছে। তো চিৎকার করে শুরু করলাম এক পর্যায়ে যে ঘুরাইতেছে। আমি তখন বমি করে দিলাম, মনে হচ্ছে যে আমি আর নাই, আমি শেষ হয়ে যাচ্ছে, এরকম চিৎকার শুরু করলাম। আর ফুপ করে ডাকলাম, আম্মাকে ডাকলাম। তো ফুপু একটু দূরেই ছিল, তো আমি শুধু দেখলাম যে উনি তাকাই বা আসছে এরকম। তারপর আমি সেন্সলেস হয়ে গেলাম, আর কিছু বলতে পারবো না। ফুপু আমাকে আইসা নিয়ে গেল বাসায়, পানি টানি দিয়ে আমাকে 1 ঘন্টা পর সুস্থ করলো। তারপর জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আচ্ছা। আমি বললাম ফুপুকে যে আপনি আমাকে কই পেয়েছে না। উনি বললো যে আমি তো তোরা দেখলাম এখানে পইরা আছিস। আমি বলছি, তো আপনার ছেলে তো আমাকে মাথার উপর তুইলা ঘুরাইতেছে, আমার মেরে ফেলতে চাইতেছে। বলে, কে? শাহজাহান। কি কস? শাহজাহান তো বাসায় নেই, শাহজাহান তো ওর আব্বার সাথে গত পরশু দিন গেছে ময়মনসিংহে, সে তো এখানে থাকার প্রশ্নই আসে না, এই এলাকাতেই নেই, এলাকায় নেই। আমিও জানতাম যে ও ওর আব্বার সাথে ময়মনসিংহ চলে গেছে। তা আমি বললাম কি, আমি ভাবছি তো চলে আসছে। না, সে তো চলে আসে নাই। আম্মা আব্বা ওরা বললো যে দেখো ওই চলে আসছে কিনা, কই আছে, কি খবর। তো ওই সময় তো আর মোবাইলের এতটা ছিল না। অফিসের ফুড থেকে ওর আব্বার কাছে কোনোভাবে যোগাযোগ করলো টেলিফোন করে, শাহজাহান কোথায়? শাহজাহান তো আমার সাথে আছে, ময়মনসিংহে আছে। আচ্ছা। এখানে ওর মা শাহজাহানের সাথে কথাও বললো যে খাইরুল্লাহ তো এরকম পরিস্থিতি। আচ্ছা। হ্যাঁ, বলে আমি তো ওখানে যাওয়ার প্রশ্ন আসে নাই। তারপর আমাকে অনেক দোয়া কালাম পরে দেওয়া হলো, কোনোভাবে আপনাকে ওকে সুস্থ করা হলো। যাই হোক, এই ঘটনাটাও আমরা শুনলাম। সুমন, এই ব্যাপারগুলো মাঝে মাঝে আমার কাছে একটু, ওই যে আমরা বলি না যে মোটিভ খুঁজে পাই না, এগুলোর কিন্তু তাও কিছুটা মোটিভ আছে। যেমন আমার কাছে যেটা মনে হয় যে আলটিমেটলি উনি আসার সময় যদি ধাক্কাটা না দিত, তাহলে ওনার সাথে এই ঘটনাটা ঘটতো না। সামথিং একটা কিছু ওখানে ছিল, যেটা কিনা ওই মুহূর্তে যাকে দেখলে উনি অবাক হয়ে যাবে না বা ভয় পাবে না, সেই রূপটা ধারণ করেছে ইনস্ট্যান্ট। যে শাহজাহানকে দেখলে এই মুহূর্তে হয়তো রিয়াকশন হবে না, সে ভয় পাবে না, আস্তে এড়িয়ে চলে যাবে। কিন্তু উনি যখন ধাক্কাটা দেয়, তখন কিন্তু এফেক্টটা শুরু হয়। আদারওয়াইজ সে যদি সেদিন শুধু ধাক্কা না দিয়ে হেঁটে চলে যেত, সে হয়তো 2-3-4 দিন পরেও জানতো না যে শাহজাহান তখনও আসেনি। রাইট। আবার অন্যদিকে আরেকটা প্রশ্ন কিন্তু এখানে থাকে, মনে কর যে সেখানে যদি সে শাহজাহানের রূপ না ধরে অন্য কোনো একটা আননোন মানুষের রূপ ধরে থাকতো, সে কিন্তু হয়তো কিছুই করতো না। এই ক্ষেত্রে আমার কি মনে হয় জানিস, সে তোর মন থেকেই, তোর ফ্রিকোয়েন্সি থেকেই নেবে একজনকে, নিয়ে নিচ্ছে। রাইট, সেটাই। সে ইনস্ট্যান্ট কোনো নতুন ইমেজ না ক্রিয়েট করে তোর ভিতর থেকেই একটা ইমেজ ক্রিয়েট করে ব্যাপারগুলো ঘটাচ্ছে। এই ধরনের পাওয়ার গুলো যে কেন এভাবে অ্যাক্টিভ, ওইটা আবার উই নেভার নো।
আচ্ছা, তো এর মধ্যে আমি বলতে চাচ্ছিলাম যে ও কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট ছিল। যে হুজুরের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো, উনি বললো যে সাধারণত মাদ্রাসায় পড়ে, তো ওর সাথে কিছু একটা থাকতে পারে। ও নেই যেহেতু রাগান্বিত ছিল একটা কিছু, ও যেহেতু এলাকা ছেড়ে চলে গেছে, ময়মনসিংহ চলে গেছে কিশোরগঞ্জ থেকে। তারপর বুঝতে পারলাম যে হ্যাঁ হতে পারে, আমি তো দেখছি যে অনেক রাগ হয়ে আছে, শাহজাহান নেই। তো এইটা হচ্ছিল ওই মিলটার ভেতরে, যে এরিয়াটার কথা আপনি বলছেন, এরিয়ার ভেতরে। জি জি। ওকে, সো আর কোন ধরনের? হ্যাঁ অবশ্যই, আরো অনেক এক্সপিরিয়েন্স নিশ্চয়ই কিছু না অনেক কিছু ঘটনা আছে, তা না হলে তো একটা পুরো জায়গা হন্টেড হয়ে যায় না। হ্যাঁ, এখন যেই গল্প বলতে বাস্তব সত্য গল্প যেটা আমি বলবো, সেটা হচ্ছে খুবই এক্সাইটিং এবং খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। সেটা হচ্ছে মিলের ভিতরে বাংলো ছিল একটা, বাংলোর অপোজিট সাইডে ছিল গেস্ট হাউস। ওই গেস্ট হাউসের মাঝামাঝি আপনার ছিল একটা বড় পুকুর, বিশাল আকৃতির পুকুর। এই প্রান্তে ঘাট ছিল না, আবার পুকুরের ওই প্রান্তে ছিল শ্রমিক কলোনি। ওই কলোনির ভিতরে অনেক হন্টেড ঘটনা ঘটছে। শ্রমিক কলোনির সাইড দিয়ে একটা পুকুরের মধ্যে একটা সিঁড়ি ছিল, আর ঘাট ছিল, বাঁধানো ঘাট। তখন আবার ওই মিলের এক সাইড থেকে বাসাটা আবার নিয়ে গেলাম অফিসার স্টাফ কোয়ার্টার, যেখানে ওখানে থাকতাম। স্টাফ কোয়ার্টারের দোতলায় উঠছিলাম। দোতলা থেকে ওই বাংলো, পুকুরের ঘাট, মাঠ ছিল সামনে, এটা সবকিছু দেখা যায় বারান্দা থেকে, আমাদের বাসা থেকে। আচ্ছা, ওই মিলের ভিতরে আমাদের একটা আঙ্কেল বলে ডাকতাম আমরা, ওনার নাম ছিল সিরাজ। তো ওই আঞ্চলিক ভাষায় ওনাকে ভুইত্তা সিরাজ বলতো। আচ্ছা, ভুইত্তা সিরাজ নামে উনি খুবই পপুলার ছিল। মানে এই নামকরণটার কারণ কি? হ্যাঁ, নামকরণটার কারণ হচ্ছে যে উনি এতটাই দীর্ঘকায় ছিল, মানে শরীর স্বাস্থ্য অনেক বড় ছিল, লম্বা ছিল, শক্তি ছিল অনেক। আর উনি কাপড় যদি বানাইতো, শার্ট বানাইতো, ওনার 2টা পিস লাগতো। যথেষ্ট মানে বড়সড় একজন মানুষ। হ্যাঁ, খুব বড়সড় মানুষ ছিল। ইভেন ওনার পায়ের জুতা পাওয়া যাইতো না বাজারে, উনি অর্ডার দিয়ে বানায় নিয়ে আসতো। আর উনি খাবারও খাইতো স্বাভাবিকের চিকটু বেশি, উনি শক্তিশালী মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি আমাদেরকে অনেক আদর করতো, তো আমরা সিরাজ কাকা বলে ডাকতাম আর কি। আচ্ছা, যারা ওই সময়ের আমাদের সাথে ছিল তারা হয়তো আমার কথা যদি রেডিওতে শুনে তাহলে বুঝতে পারবে যে আমি কার কথা বলছি। তো ভুইত্তা সিরাজের ডিউটি পড়লো ওই মিলের ভিতরে 4 নং গেট, বাংলোর যে গেটটা, ওখানে আর কি, যার সামনে একটা পুকুরের কথা বলছেন। তো ওই পুকুরের ওই প্রান্তে আপনার হচ্ছে শ্রমিক কলোনি। তো উনি রাত্রে যখন ডিউটি পড়লো, তো উনি যেটা দেখতে পেল যে পুকুরের ওই প্রান্ত থেকে কেউ একজন তাকে ডাকছে। বলতে কি মানে ইশারায় ডাকছে? হাত নেড়ে আমরা যেভাবে ডাকি সেইভাবে ডাকছে। তো উনি খেয়াল করলো যে এটা একটা মহিলা, খুব সুন্দরী একজন মহিলা এবং শাড়ি পরা। তো উনি ভাবলো শ্রমিক কলোনিতে কোনো অকারেন্স ঘটলো কিনা, বা কোন মহিলা বিপদে পড়লো কিনা, আমার অবশ্যই দায়িত্ব যেহেতু আমার যাইতেই হবে। তো উনি আস্তে আস্তে পুকুরটা ঘুরে গেল ওনার কাছে। যাওয়ার পরে ওই মহিলাটা আপনার একটু ঘুমটাটা একটু বেশি ছিল, ফেসটা ভালো করে দেখা যায় না। তো কাছে গিয়ে উনি জিজ্ঞেস করলো যে কি হয়েছে, আপনার কি সমস্যা। তো এই বলার পরে উনি আপনার ঘুমটাটা সরাইলো। উনি যেটা দেখলো, এত সুন্দর একটা চেহারা, কিন্তু সেই সুন্দর চেহারার মধ্যে তার চোখ নেই, সেটা সে দেখতে পেল। এবং তখনই সিরাজ কাকা বুঝতে পারলো এটা অন্য কিছু, মানুষ না। যেহেতু উনি ডিউটি দেয় এখানে, তো হয়তোবা ওনার জন্য কিছু করতে পারতেছে না এমন কিছু, এই জন্য মানে ওনার কারণে কোনো কিছুর একটা প্রবলেম হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, এই জন্য উনাকে আক্রমণ করলো বা উনাকে ধরে ফেলছে একরকম। তো উনিও খুবই শক্তিশালী মানুষ ছিল। তো উনিও বললো যে না, আমিও তোকে ছাড়বো। এরকম ভাবে হাতাহাতি থেকে ধস্তাধস্তি এক পর্যায়ে শুরু হয়ে গেল। পাশে ছিল আপনার কচু ক্ষেত ছিল, একটু বড় সাইজ ছিল, কচু হয়েছে এরকম আর কি, বুক পরিমাণ কচু কোলা হয়েছে। এই কচু ক্ষেতের মধ্যে তারা ধস্তাধস্তি করতে 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 একদম পুরা কচু ক্ষেত ভেঙে ফেলছে। কচু ক্ষেতে সাধারণত কাদা থাকে, তো কাদার মধ্যে মাখামাখি আর কি দুইজনে। তো সিরাজ কাকা ওকে ছাড়তে চাই নাই, ওইটাও ওকে ছাড়তে চাই না। যেহেতু মানুষ, সেহেতু ধস্তাধস্তির এক পর্যায়ে ওনার শক্তিটা আস্তে আস্তে শেষ হইতে থাকলো আর কি। ওনার সাথে ফাইট করছে, আজানের সময় পর্যন্ত এরকম চলছে ওদের। সিকিউরিটি ইনচার্জ যিনি ছিলেন, উনি আবার পুরা সব গেটে যায় দেখে যে সবাই ডিউটিতে আছে কিনা। তো ফজরের আগে আগে যে উনি গেল, যা দেখলো যে না, ওখানে নেই সিরাজ কাকা, ওখানে নেই। তো উনি খোঁজ করতে লাগলো সিরাজ কোথায় গেল। আমাদের বাসাটা কাছেই ছিল, তা আমার আব্বাকে ডাকলো এসে যে সিরাজ কোথায় গেল, তো এদিকে ডিউটিতে ছিল, তো নাই এখানে। আমরা সবাই বের হলাম। আমরা সাধারণত ফজরের সময় উঠতাম ওই সময়, তো উঠলাম, বের হইলাম।
তো বের হয়ে খুঁজতে খুঁজতে দেখা গেল যে ওখানে একজন কিছু পড়ে আছে, এরকম কিছু একটা দেখা যাচ্ছে। তো ওখানে সবাই গেলাম আমরা দৌড়দৌড়ি করে। চেহারা দেখার পর যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওনার শরীরটা একদম কর্দমা কাদা, একদম মাখামাখি। আর সিরাজ নাকি এটা বোঝা যাচ্ছে না এই পরিস্থিতি আর কি। ওনার পা দুইটা হচ্ছে উপরের দিকে আর মাথার নিচের দিকে, শুধু মুখটা একটু প্যাকের উপরে ছিল, কাদার উপরে ছিল, নাক টাক সবকিছু প্যাকের নিচে ডাবানো ছিল। যে এই পরিস্থিতিতে সিরাজ যেহেতু নেই, সবাই বললাম যে এটাই সিরাজ। তারপর ওনারা নিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হলো, 4-5 দিন হসপিটালে। তারপর আস্তে আস্তে সুস্থ হলো, সুস্থ হয়ে তারপরে এই ঘটনাটা আলোড়ন সৃষ্টি হইলো যে সিরাজের কি হইলো। সিরাজ নিয়ে সবাই একটা দুঃখ অনুভব করলো। সিরাজ কি এমন শক্তিশালী একটা মানুষকেও কাবু করে ফেলেছে, দ্যাট মিনস ওই জিনিসটা কিরকম শক্তিশালী ছিল। হ্যাঁ হ্যাঁ, তো কোনো মানুষ তো ওনার সাথে পারা অসম্ভব। তাছাড়া সবাই ভাবলো যে সিরাজের উপর কেউ আক্রমণ করছে কিনা এরকম, কিন্তু উনি যখন সেন্স ফিরলো বা ইয়া পড়লো তখন কোনো মানুষ আক্রমণ করে নাই, অন্য কিছু আক্রমণ করছে এটা উনি জানাইলো। তারপর উনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসলো সঙ্গে। উনি এসে কি আবার ওই সেম আগের কাজটাই করেছেন? আগের কাজেই জয়েন করেছে। এরপরে আর কোনো প্রবলেম কি ওনার সাথে হয়েছে? না, সেটা আমি জানি না। আর হচ্ছে যে ওনার সাথে আর প্রবলেম হইল, হ্যাঁ এখানে উনি অনেক কিছু দেখেছে, সেটা আমাদেরকে গল্পে বলতো আর কি, যে এখানে এই আছে ওই মিলটার ভেতরে, মিলের ভিতরে। মানে এই পর্যন্ত আমরা আপনার কাছ থেকে 3টার মতো ঘটনা শুনলাম, এবং 3টা ঘটনাই মিলের ভেতরে ঘটেছে। এবং আপনি যে বলছিলেন মিলটা হন্টেড প্লেস হিসেবে পরিচিত হয়ে গেছে, এটার যথেষ্ট কারণ বোঝা যাচ্ছে। সো আরো কিছু কি ঘটনা আছে মিলটার ভেতরে? সেটা হচ্ছে যে অনেকেই দেখেছে, যেটা আমার আম্মা দেখেছে, যে এই মিলের যে বাউন্ডারি আছে, ওই বাউন্ডারি উপর দিয়ে তার কাটা দেওয়া যায়, তারের বেড়া দেওয়া আর কি, যেখান দিয়ে মানুষ হাঁটার মতো কোনো জায়গা নাই, মানুষ আসাই তো অসম্ভব, হাঁটবে কিভাবে। তো অনেকে দেখছে যে একটা বৃদ্ধ লোক, দাড়ি অনেক বড় বড়, পাঞ্জাবি জুব্বা পরিহিত, একদম বুড়া থরথরে হয়ে গেছে, এই পরিস্থিতিতে লাঠি দিয়ে ওই মিলের যে বাউন্ডারি আছে সেটার উপর দিয়ে হাঁটছে, মানে ওই দেয়ালের উপর দিয়ে হাঁটছে। অনেকেই সবাই বলছে, এবং আমার আম্মাও দেখছে। আর ওইখানে আপনার মিলটা যখন তৈরি করে তখন ওইখানে আপনার শ্মশান ছিল, তারপর কবরস্থান ছিল, সব ঘুরিয়ে দিয়ে মিলটাকে বানানো হয়েছে। আমরা যখন খেলতে যাইতাম মাঠে মিলের ভিতরেই বিকাল বেলা, তখন মাঠের এক কোনায় একটা আপনার চুলির মতো ছিল আর যেখানে চিতায় পুরানো হয় মানুষের, চুলির মতো 2-4টা স্ট্যান্ড খারাপ দেয়া থাকে। হ্যাঁ, তো আমরা ভাইবা পাইতাম না যে এইটা কি, এখানে এটা কেন তৈরি করলো মাঠের কোনায়, এটা না দিলেও পারতো। বড়দের জিজ্ঞেস করতাম যে এইটা কি, এটা একসময় শ্মশান ছিল, এই শ্মশানের একটা চুলি রয়ে গেছে, সাইডে দেখে এটা সরায় নাই, এরকম আমরা শুনতাম আর কি। মোটামুটি এটা ওই এলাকায় মানে বেশ পরিচিত। খায়রুল ভাই যেটার কথা বলছে, আপনার এলাকার মানুষ যারা আছে নিশ্চয়ই অনেকেই বুঝে গেছেন যে কোনটার কথা আপনি বোঝাতে যাচ্ছেন। এবং বর্তমানে কি ওই মিলটা পরিত্যক্ত অবস্থায় আছে? হ্যাঁ, এখন ওইটা আপনার পরবর্তীতে সরকার যখন এটাকে বিক্রি করে দেয় তখন মালিকানাধীন কিছুদিন চলার পরে এখন একদম টোটালি ডেট আছে, পরিত্যক্ত অবস্থায়। এখন এখানে আপনার 2-1টা পরিবার সম্ভবত আছে, আর সবগুলো বিল্ডিং সবগুলো পতিত অবস্থায় আছে আর কি, পতিত অবস্থায় আছে। এই হচ্ছে এখানে ভয়ে দিনের বেলাও কেউ যাইতে চায় না। আর এখন ডেফিনেটলি এত বড় একটা এরিয়া, এবং আপনি বলছেন মাত্র কয়েকটা ফ্যামিলি আছে, দ্যাট মিনস মানে পুরা শুনশান নীরবতা দিনের বেলাতেই বিরাজ করে। শুনশান নীরবতা এবং ভয়ঙ্কর একটা জিনিস। আমি কিছুদিন আগে ওখানে গিয়েছিলাম, আমার আগে পরিচিত ফ্রেন্ড যারা আছে ওর কাছে গিয়েছিলাম, তো দেখলাম যে আগে তো মানুষজন ছিল, তারপরে অত কিছু ঘটনা ঘটছে, এখন তো কেউ নাই। তো ওরা বললো যে ভাই এইখানে রাত্রের বেলা ওই মেশিন চলতে শুনি আমরা, এইরকম মানে বর্তমানে ডেড অবস্থা, যেখানে ফ্যাক্টরি বন্ধ, তারপরেও অনেকে টের পায় যে মেশিন চলছে। মানে দ্যাটস আ ওয়ান্ডারফুল প্লেস ফর আস। মানে ডট টিম তো ওখানে মনে হয় একবার ভিজিট না করলে নাই হচ্ছে। অবশ্যই ঘটনা শুনে যেটা মনে হচ্ছে, জি আপনার ওখানে পাড়া দেওয়ার পরে আপনার বুঝতে পারবেন যে এটা একটা ভয়ঙ্কর এরিয়া। সো খায়রুল ভাই, এই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো। মানে তখন আমি আবার ওখান থেকে আবার চলে আসে, আপনার সরকার যখন মিল বিক্রি করে, তো চাকরি শেষে আমার আব্বা চলে আসে নরসিংদীতে। তো ওখানের কিছু ঘটনা যেটা আমার সাথে ঘটেছে সেটা
আব্বা চলে আসলো আপনার নরসিংদীতে। আমরা যে বাড়িটাতে উঠলাম সেটা একটা বড় ধরনের বাড়ি, বাউন্ডারি করা, ভিতরে 3টা ঘর ছিল, বড় বড় ঘর। তো আমরা ওখানে থাকতাম। ওই সময় আমি এসএসসি পরীক্ষার্থী, পড়াশোনা করতাম রাত জেগে। একদিন আমি রাত্রেবেলা পড়াশোনা করে রাত্রে 1টা বা 1:30 হবে তখন বের হয়েছি। বের হয়ে আমি যেটা দেখলাম, বারান্দার লাইট দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল যে হাঁটুর নিচ থেকে 2টা পা মাঠের মধ্যে হাঁটছে। মানে শুধু 2টো পা, শুধু 2টা, বডি টডি কিছু বডি দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো আমি ভালো করে লক্ষ্য করলাম যে পায়চারি করি আমরা যেরকম, ঠিক পা 2টা এরকম পায়চারি করতেছে। লাইটটা জ্বলাইলাম, আমার কাছে একটা লাইট ছিল যেটাতে স্পষ্ট দেখা যাবে কিছু মানুষ আছে কিনা এখানে। আমি লাইটটা জ্বলানোর সাথে সাথে এই পা 2টা এমন হন্তনন্ত শুরু করলো। হ্যাঁ, 1 2 3 ফলে একদম আপনার এটার যে এরিয়া আছে আপনার 5 ফুট ওয়াল ছিল, আপনার গলা পর্যন্ত ওয়াল। এই ওয়াল একদম বের হয়ে গেছে পা 2টা। ভয়ে আমি আব্বাকে ডাকা শুরু করলাম। তো আব্বা তাড়াতাড়ি করে বের হলো। বের হওয়ার পর তখন আমি ভয়ে একদম কাঁপা কেঁপে অবস্থা, যে এটা কি দেখলাম। আব্বা বের হয়ে লাইট দিয়ে খুঁজলো যে কেউ আছে কিনা। না, শুনশান নীরবতা, কেউ নেই। তো উনি বললো যে এটা অন্য কিছু। আমি একদিন দেখেছি ঠিক এই জায়গায় একটা গরু রাত্রে 2টা বাজে ঘাস খাইতেছে। আপনার আব্বা দেখেছে? আমার আব্বা দেখেছে, সেম জায়গায় তখনই আমাকে বললো যেখানে আপনি পাগুলো দেখেছেন। হ্যাঁ, ঘাস খাইতেছে। তো উনি বললো যে এত রাত্রে আর বাউন্ডারির ভিতরে গেট মারা থাকে, গরু কোত্থেকে আসবে। তো উনি আবার লাইট ধরার সাথে সাথে গরুটা ভেনিশ হয়ে গেল, জাস্ট ভেনিশ হয়ে গেল। এই আর কি। তখন ভয়ে আবার বাসায় চলে গেলাম। কিছুদিন পরে আবার বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, রাত্রের বেলা খেলা দেখতাম। তো খেলা দেখার পরে বের হলাম। বের হয়ে আপনার ওয়ালের উপর দিয়ে আমি তাকিয়েছিলাম আর কি। জ্যোৎস্না রাত্র, ভালোই লাগছিল। রাস্তা ছিল ওয়ালের সাইডেই। রানপ্রান্ত একটা মোটরসাইকেল চলে আসতেছে। তাই মোটরসাইকেলের দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম যে কোনো মোটরসাইকেল আসতেই পারে রাস্তা যেহেতু। কাছে আসার পরে যেটা দেখলাম যে মোটরসাইকেল কোনো মানুষ নেই, খালি মোটরসাইকেল চলছে। চলার পরে আবার আমার ডান সাইড থেকে এসে বাম সাইডে চলে গেল। কিছুদূর পরে আপনার যেখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় ওই রাস্তাটাতে একটা পুকুরের কর্নার। অন্যদের কাছ থেকে শুনছিলাম যেটা যে এখানে ঝড়ে একটা টিন আপনার উইরাইসা একটা বাচ্চার গলা একদম আলগা করে ফেলছে। এই সেম এই জায়গাটাতে ওই মোটর সাইকেলটা এইখানে এসে ভেনিশ হয়ে গেছে। দূর থেকে যদি মোটর সাইকেল দেখা যেত, পিছনের লাইটটা দেখা যেত, কিন্তু আমি কিছুই দেখি নাই। তাছাড়া কিছুদিন পর পর এখানে আপনার অ্যাক্সিডেন্ট হয়। আমি নিজে নসিমনের একটা ড্রাইভারকে, কোনো কিচ্ছু নাই, কোনো সমস্যা নাই, কিছু নাই, মানুষ ছিল না। নসিমন উল্টে গেল এবং ড্রাইভার মারা গেল। আমি ওই ড্রাইভারকে তুলে আরেকটা গাড়িতে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য দিছি। এরকম বহু ঘটনা ঘটছে, আমার চোখের সামনে ঘটছে। একজন আসলে যে ভাই আমি মোটর সাইকেল চালাই, রংপুর থেকে চলে আসছি নরসিংদী, অনেক বছর যাবত মোটর সাইকেল চালাই। হ্যাঁ, আমার তো অ্যাক্সিডেন্টের কথা। কি কোনো ধরনের কোনো বাঁক বা কোনো ধরনের কিছু আছে? না না, একদম স্ট্রেট রাস্তা। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর এখন থেকে প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। আজকের পর্বটি ধারণ করা হয়েছে যে কয়জন বন্ধুকে নিয়ে। তারা হচ্ছেন তরিকুল, শামীম। তারা মূলত 2 বন্ধু, খায়রুল, তপু এবং রেজা। ডরের পর্ব চলছে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শোনা শুরু করলেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর এখন থেকে প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। ডর শুনছেন আরজে কিবরিয়ার সাথে, সঙ্গে আছে অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে কাজ করেছে লোবান। আজকের পর্বটি ধারণ করা হয়েছে যে কয়জন বন্ধুকে নিয়ে। তারা হচ্ছেন তরিকুল, শামীম। তারা মূলত 2 বন্ধু, খায়রুল, তপু এবং রেজা। ডর
সবসময় যে জিনিসটি মেনে চলে সেটি হলো ভয় উপভোগ করবার জন্য, ভয়ের অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসার জন্য পরিবেশ খুবই 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 গুরুত্বপূর্ণ। ডর আপনি শুনবেন মূলত নির্জন কোনো জায়গায়, সেটা হতে পারে আপনার রুম যেখানে অন্য কেউ থাকবে না, কিংবা কাছের কোনো বন্ধুটি। পারলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন রেডিওর, এবং হালকা করে আপনার ঘরের জানালাটা খোলা রাখুন। শুনতে থাকুন প্রিয় অনুষ্ঠান ডর, এবং ডুবে যেতে থাকুন গল্পের একেবারে গভীরে। ফিরছি আবারও ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর কোনো আপনার তো কিছু একটা মনে হচ্ছে যে অদ্ভুত অদ্ভুত আছে। আর ওখানে ফাইনালি যে লাস্ট যেই লোকটা মোটরসাইকেল নিয়ে পড়ে গেছিল, তো ওনারা আমরা যে নিজেরা ধরলাম তুললাম, উনি বললো যে ভাই এন তো কিছুই দেখলাম না, হঠাৎ করে কি যেন হইলো, মোটরসাইকেল সহ আমি পুকুরের মধ্যে পড়ে গেলাম একবারে। সেটাই আমি বলছিলাম যে বাঘ আছে কিনা। বাঘ থাকার ক্ষেত্রে হয়তো আমরা একটা লজিক খুঁজে পেতাম যে বাঘ ঘুরতে গিয়ে অনেক সময় এরকম হতে পারে। তো আমরা জানি না যে আসলে কতটুকু এটা ভৌতিক কোনো কিছু আছে কিনা। এটা হতে পারে সাধারণ দুর্ঘটনা, আবার হতে পারে ভৌতিক কোনো কিছু। যাই হোক, আমরা সেই দিকের বিতর্কে নাই গেলাম। তবে এর আগে যে ঘটনাগুলো আপনার কাছ থেকে শুনেছি, আই থিঙ্ক আমার সাথে সবাই এগ্রি করবে এখানে যারা আছে এবং ডর যারা শুনছে, যে আসলে এই বিষয়গুলো একটু অদ্ভুত, অবশ্যই অদ্ভুত। এবং তো অনেক ধন্যবাদ খায়রুল ভাই আপনাকে, যে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে এই জার্নিতে এসে শেয়ার করার জন্য। যে আপনাদেরকেও ধন্যবাদ। বন্ধুরা, চলছে ডর, ডর চলতেই থাকবে। আর প্রত্যেকটা জার্নিতেই আমাদের সাথে অনেকের এক্সপেরিয়েন্স আমরা শুনবো, এবং আমরা এমন কিছু এক্সপেরিয়েন্স অনেক সময় শুনে থাকি কারো কারো কাছ থেকে, যেগুলো হয়তো তাদের সাথে ঘটেনি, কারো না কারো কাছ থেকে শুনে তারপরে তারা ডর টিমের কাছে সেটা শেয়ার করে। ফর এক্সাম্পল, আমার কাছে অনেকগুলো টেক্সট আছে ইনবক্সে, আমার পেজে, ডরের পেজে, যেগুলো বাহরাইন থেকে, দুবাই থেকে, ইউকে থেকে, ইউএসএ থেকে, ইভেন ফ্রম অস্ট্রেলিয়াও একজন আমাকে স্টোরি পাঠিয়েছে, জাস্ট টু বি শেয়ার্ড অন। মেইন ব্যাপারটা হচ্ছে আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম স্টোরি শেয়ার করার, এবং এই কারণে আমরা অ্যালাউ করি আমাদের গেস্টদেরকে অন্য কারো এক্সপেরিয়েন্স, যাদের পক্ষে আসা সম্ভব হয়নি, তাদের কোনো এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করুক। আজকে আমাদের সাথে বেশ কয়েকজন অতিথি আছে, এবং একজনের সাথে এখন পরিচয় হই। তার নামটা ভাইয়া? আমার নাম তপু। তপু, জি। আচ্ছা, তো তপু ভাই, আপনি আমাদেরকে আজকে যেই এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করবেন, সেগুলো কি সবই আপনার নিজের? অ্যাকচুয়ালি এইসব আমার নিজের না, আমার কাজিন প্লাস আমার কিছু বড় ভাই, তাদের সাথে ঘটে যাওয়া। মানে আপনার পরিচিতর মধ্যে? হ্যাঁ, আমার পরিচিতর মধ্যে। জি। আর আপনার নিজের সাথে ঘটে যাওয়া কোনো এক্সপেরিয়েন্স কি আছে? আছে বলতে টুকটাক, বাট সেটা সবার সাথে শেয়ার করার মতো না। একটা স্টোরি নিয়ে আমরা আলাপ করছিলাম। হ্যাঁ, শ্মশান ঘাটের একটা স্টোরি নিয়ে কথা বলতেছিলাম। স্টোরিটা খুব শর্ট করে যদি আমাদেরকে একটু বলতেন। গল্পটা আমার খুব ক্লোজ কিছু ফ্রেন্ডের কাছ থেকে না, তাদের সাথে ঘটে যাওয়া। আমার 3 ফ্রেন্ড, একজন সম্রাট, মামুন এবং ইমরান। হয় না, কিছু ফ্রেন্ডের ভিতরে একজন থাকে একটু ওভার, একটু সাহসী থাকে, যে এটা গত 2012-তে দশমের দিন। তো প্রতিমা বিসর্জন দিয়ে আমাদের ঢাকা টু আসলে যে হাইওয়ে, তার পাশেই আপনার ধৌড় বলা হয়, বেশ কিছু হিন্দু পাড়া আছে। তো শ্মশান ঘাটে আসার পথে প্রায় 9:30-10টার দিকের ঘটনা। সম্রাট সে বলতেছে যে চল শ্মশান ঘাটের ভিতরে ঢুকি। পাশে ইমরান মামুন বলে যে কোনো প্রয়োজন নেই, রাত হয়ে গেছে, তাছাড়া অনেক ভয়ানক একটা জায়গা, চলে যাই। ও ঢুকবে যে না সমস্যা হবে না, চল, সমস্যা কি। তো এই নিয়ে কেউ ভিতরে ঢুকে। ওই দিনই আপনার সন্ধ্যা নাগাদ একটা লাশ পোড়ানো হয়েছে সেই শ্মশান ঘাটে। তো আগুনগুলো প্রায় নিভেও যায়নি, যেমন কামারের দোকানে লোহা গরম করলে যেমন লালচে হয়ে থাকে, তো বেশ কিছুটা লালচে হয়ে আছে। তো ওইটা সামনে গিয়ে দাঁড়ানোর পর যে লাশটা ছিল হঠাৎ করে উঠে বসছে। উঠে বসার পর ও দাঁড়ানো অবস্থা থেকে ভয় পেয়ে পিছনে পড়ে গেছে। এর মধ্যে তো লাশটা পুড়ে শেষ হয়ে যাওয়ার কথা। এক্স্যাক্টলি সুমন, এই কারণে আমি স্টোরিটা বলানোর চেষ্টা করছিলাম, যেহেতু এই পর্যন্ত বলেই ফেলেছেন যে তারা লাশটাকে উঠে বসতে দেখে। যেই কারণে আমি স্টোরিটা বলা সেটা হচ্ছে, যেহেতু সেটা শ্মশান ঘাট, সেখানে লাশ পোড়ানো হচ্ছে, লাশ পোড়ানো কমপ্লিট না হওয়া পর্যন্ত আই থিঙ্ক সুমন ইউল নো বেটার, পুরোহিত এবং আত্মীয় স্বজনে যাওয়ার কথা না, কেউ যাবে অবশ্যই ওখান থেকে। অস্থি বিসর্জনের জন্য তাদেরকে ছাই কালেকশন করতে হবে, এবং যে নাভির অংশটা যেটা কখনোই পড়ে না, সেটা নিয়ে তাদেরকে বিসর্জন দিতে হবে, এরকম একটা প্রসিডিউর কিন্তু আছে। সো 3 জন মানুষ ঢুকে দেখবে যে একটা লাশ আধা পোড়া অবস্থায় এখানে আছে। এটা কি পসিবল? অ্যাকচুয়ালি গল্পগুলো যেভাবে কালেক্ট করা, শুনছি যেভাবে, সেই জিনিসটাই আমি এক্সপ্রেস করতে চেয়েছিলাম। আপনার সাথে এই কথোপকথনগুলো হওয়া, এই কারণেই আমরা চাই যে যাদের সাথে ঘটেছে তারা নিজেরা যদি আসতে পারে আমাদের জন্য অনেক ভালো হয়। হয়তো আপনার ওই বন্ধু যদি আসতো, তারা হয়তো বলতে পারতো যে না, এই কারণে খালি ছিল, একেবারে কোনো একটা কিছু হয়তো বা ঘটেছিল। যাই হোক, দ্যাট ইজ নট দ্য মেইন স্টোরি উই আর লুকিং ফর। আমরা আপনার ডট টিমের কাছ থেকে আপনার কিছু ঘটনা আমরা শুনেছি, বেশ কিছু ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স ঘটেছে আপনার আশেপাশে। তো সুমন দোস্ত, কোনো একটা কিছু দিয়ে আমরা শুরু করি। ওকে,
আমরা এর পরবর্তীতে কি ঘটনা আছে এটা আমরা শুনি। আমার এই ঘটনাটা আমার পার্শ্ববর্তী এলাকার 3 ভাইকে কেন্দ্র করে। বড় ভাই, মেজো ভাই এবং ছোট ভাই। তাদের যে মেজো ভাই ও মারা যায় হাসপাতালে, এই রোগ আক্রান্ত ছিল, তাই উনি হাসপাতালে মারা যায়। কিন্তু গ্রাম্য এরিয়া তো রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না, যার কারণে ভ্যান গাড়ি দিয়ে লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। বড় ভাই যিনি, উনি ভ্যান গাড়ি চালাচ্ছিল, টেনে নিয়ে যাচ্ছে। এটা প্রায় রাত 9:30টার ঘটনা। আর ছোট ভাই পিছন থেকে ভ্যান গাড়ি ঠেলতেছিল। তো যাওয়ার পথে প্রথমত মাটির রাস্তা, তো প্রায় অনেক দূর যাওয়ার পর বর্ষাকালে আমরা কিন্তু সাঁকর ব্যবহার করে থাকি। গ্রামগঞ্জে জিনিসটা হয় যে জমিতে, যে ধানের জমি বা ক্ষেতের জমি যেগুলো, সেই জায়গায় পানি দেওয়ার জন্য সাঁকো থাকে। আর যখন ধানের সিজন চলে আসে, তো তার সাইড দিয়ে হাঁটাচলা করতে করতে এক প্রকার রাস্তা তৈরি হয়ে যায়। হ্যাঁ, একটা পথ অটোমেটিক তৈরি হয়ে যায়। তো ওই জায়গা থেকে মোটামুটি বড় ভাই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে পারে। যখন পার হয়ে রাস্তাটা ক্রস করে ট্রেনে যাচ্ছিল, হঠাৎ করে ভ্যান গাড়িতে ওজনটা কেমন যেন একটু বেশি হয়ে গেল। রিক্সায় যেমন আমরা একজন উঠলে একটা ওয়েট থেকে 2 জন উঠলে বোঝা যায় যে চালায়, তার কাছে একটু ওয়েটফুল মনে হয়, ব্যাপারটা তেমন। তো বড় ভাই সামনে থেকে বলতেছিল যে কি ব্যাপার, গাড়িতে এত ওজন মনে হচ্ছে কি জন্য। আর ছোট ভাইকে বলতেছিল কি ব্যাপার, তুই ধাক্কা দিস না কি জন্য, ধাক্কা দিয়ে তো আর বেশি বেশি ওজন ফিল হচ্ছিল। এই ওজনটা যে একটা না তা না, কিছুক্ষণ পর পর হালকাও মনে হচ্ছে, আবার কিছুক্ষণ পর পর একটু বেশি ওয়েটফুল মনে হচ্ছে। তো বড় ভাই তার মধ্যে ট্রেনে যাচ্ছে, আর ছোট ভাইকে বারবার বলতেছে একটু তাড়াতাড়ি কর, বেশি রাত হয়ে গেছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তাদের আর কি ওনার কাছে একটু অন্যরকম লাগতেছে ব্যাপারটা। তো যাই হোক, এটা চলতেছিল প্রায় বাসায় যাওয়ার আগ পর্যন্ত। শেষ প্রান্তে যখন একটু আলোতে চলে আসে, বড় ভাই ঘুরে দেখে ভ্যান গাড়ির ঠিক উপরে তার যে ছোট ভাই ছিল পিছনে, আসলে ছোট ভাই না, মাথাহীন, চোখগুলো ঠিক বুক বরাবর, এইখানে মুখটা সাইডে অনেক বড় একটা জিহ্বা। যদি কাঁচা মাংস কিছু খায়, একটা খাবার খেলে তো মুখে লেগে থাকে এমন, আর ওনার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছিল। আর ওই জিনিসটা যে লাশ ছিল মেজো ভাইয়ের, ওনার ঠিক বুক বড় উপরে বসেছিল। এটা দেখে উনি চিৎকার দিয়ে সে যে সেন্সলেস হয়ে পড়ে যায়। আচ্ছা, এই যে জিনিসটা উনি দেখলেন পিছনে তাকিয়ে, সেটা কি তার ছোট ভাইয়ের মতন ছিল দেখতে বা এরকম কিছু? অ্যাকচুয়ালি উনি যেই সময় থেকে আপনার খুব ওয়েট ফিল করতেছিল, আর ছোট ভাইকে বলতেছিল তুই ধাক্কা যাস না কি জন্য, পরবর্তীতে এটা ধারণা করেন উনি যে হয়তো সেই সময় থেকে, আর দেখতে টোটালি ছোট ভাইয়ের মতোই ছিল। আচ্ছা, যখন ওই অদ্ভুত জিনিসটাকে দেখেছে তখন ছোট ভাইকে কি আর ওখানে দেখেছিল? না, ছোট ভাইটা ছিল না। যখন অদ্ভুত জিনিসটা দেখতে পেল কি শেষ পর্যায়ে যখন, তখন ছোট ভাই ছিল না, শুধু ভ্যান গাড়ির উপরে ওই জিনিসটাই বসেছিল, এবং তার মুখে লালচে লালচে রক্ত রক্ত ভাব, মাংসগুলো খেলে যেমন হয় আর কি, তেমন একটা ছাপ লেগেছিল। কাঁচা মাংস খাওয়ার মতো একটা ছাপ লেগেছিল। ছোট ভাইকে ভোরবেলা, সকালবেলা ফজরের পর এলাকার মুরব্বীরা, আমি যে একটা পয়েন্টের কথা বলছিলাম আপনাদেরকে, যে সাঁকো সাইড দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে, ওই জায়গাতে ধানের জমিতে মাথা বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে থাকতে দেখা গেছে, ওই জায়গাতে অনেকে পাওয়া যায়। এটা কি কারা পেয়েছে? মুসল্লিরা সকালবেলা যায় তখন দেখে। হ্যাঁ, রাস্তার সাইডে ধানের জমিতে ওনার ছোট ভাইকে বুক সমান পুঁতে রাখা ছিল মাটিতে। আর বাড়ির সামনে যে ঘটনা ঘটলো, জিনিসটা দেখে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। জি। তো মানুষজন সেই চিৎকার শুনতে পায়নি? হ্যাঁ, মানুষজন চিৎকার শুনতে পায় এবং সবাই দৌড়ে আসে। আসার পর কেবলমাত্র বড় ভাই ভ্যানের পাশে অজ্ঞান হয়ে পড়েছিল, আর ভ্যান গাড়ি ছিল, আর ভ্যান গাড়ির উপরে সাদা যে কাপড়টা ছিল, কাপড়ের যে কাপড়টা, শুধু কাপড়টা পড়েছিল, কিন্তু লাশ জাতীয় কিছুই ছিল না। আমরা কুরবানি করলে যেমন মাংস কাটি, যে একটা কাঠের একটা বস্তু থাকে, একটা মাংসের, কাঁচা মাংস একটা রস লেগে থাকে, একটা দুর্গন্ধ লেগে থাকে না, ওই কাপড় প্লাস ভ্যানের উপরে এমন একটা গন্ধ লেগেছিল। কোন অস্তিত্বই নেই লাশটা? না, লাশটার কোনো অস্তিত্ব নেই, কিছুই পাওয়া যায়নি। শুধু কত বছর আগের ঘটনা এটা? এটা 2000 সালের পর ঘটনা, 2001-2002 ঘটনা। লিটারালি খুব অদ্ভুত। অ্যাকচুয়ালি লাশটা কোথায় গেল, তার উপরে যে জিনিসটাকে দেখা গেছে, তার চোখে মুখে নানান ভাবে কাঁচা মাংসের একটা প্রভাব দেখা গেছে। তো আলটিমেটলি আমরা মোটামুটি মনে হয় বুঝতে পারছি যে আসলে লাশটার কি হয়েছে বা কোথায়। তারপরে যদিও আমরা জানি না যেহেতু একদম ডিরেক্টলি, তাই আমরা সেটা নাই বললাম যে লাশটার কি হয়েছে। এখানে আরেকটা কথা বলা যেতে পারে, ওনার যে বড় ভাই যিনি ভয় পেয়েছিল, উনিও তার সপ্তাহখানিক পর মারা যায়। সপ্তাহখানিক পর উনিও মারা যায়। কোনো অদ্ভুত কারণে মারা যান? উনি ভয় পায়, হয়। তারপর থেকেই উনি সবসময় একটা কারোর সাথে কথা বলতো না, চুপচাপ হয়ে থাকতো, যাকে দেখতো চিনতে পারতো না, খুব ভয় পেত, বড় চোখ করে তাকায় থাকতো, সেটা খুব একটা অসহায় একটা চোখ নিয়ে তাকায় থাকতো। তার মধ্যে একটা মনে কর যে মানসিক ভাবে হয়ে গেছে, প্রবল ছাপ পড়েছে সেই ভয়টা, হয়তোবা।
কিন্তু আমার না রেহান, মানে এই ঘটনাগুলো আমি যখন শুনি না, মানে মাঝে মাঝে আমার খুবই অদ্ভুত লাগে যে এখনো এই ধরনের ঘটনা কি আদৌ ঘটছে। মানে বুঝি না অনেক সময়, মানে আমি যে এই কয়েকদিন ধরে যে অদ্ভুত মৃত্যুগুলো নিয়ে যে ঘাটাচ্ছি না, তো আমি ধরেই নিয়েছিলাম যে আমি যখন সার্চ করব ইন্টারনেটে আমি যত স্টোরি পাবো হয়তো 1960s এর বা 1940s এর, কিন্তু আমি সবচেয়ে প্রথমে যে স্টোরিটা পেয়েছি ওটা 2014 এর ইন ক্যালিফোর্নিয়া, যেগুলোকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলি, সেখানেও এগুলো ঘটছে। সো হোয়াটস দ্য বিগ ডিল? সব জায়গায় ঘটতে পারে। আসলে সেটা ঘটছে বলেই আমরা শুনছি, আসলে আমরা জানি না যে এটা আসলে কতটুকু কিভাবে ঘটেছে। তো তপু ভাই, এরপরে আর কি এক্সপেরিয়েন্স আছে আমাদের সাথে শেয়ার করো? পরবর্তী যে গল্পটা, এটা হচ্ছে আমাদের এলাকাতেই আমার দাদাকে কেন্দ্র করে, দাদার ভাই, তাদের দুই ভাইকে কেন্দ্র করে একটা গল্প। বর্তমানে যেমন অনেক কৃষি কাজে বা জমিতে অনেক আধুনিক যন্ত্র ইউজ করতে পারতেছি, আগে কিন্তু এই জিনিসটা ছিল না। সাপোজ জমিতে যখন পানি সেচের একটা ব্যবস্থা ছিল, এখন আমরা অনেক মোটর ইউজ করতেছি, তখন দেখা যেত তাদেরকে অনেক বেশি পরিশ্রম করে কোনো না কোনো ভাবে পানির ব্যবস্থা করা লাগতো। এটা ছিল আমার যে দাদার ভাই, বড় ভাই আর ছোট ভাইয়ের ঘটনা। বড় ভাই একদিন রাত্রে ছোট ভাইয়ের বাসা, পাশাপাশি বাসা, তো সে ছোট ভাইকে বলতেছে যে কালকে একটু ভোরে ঘন্টাখানেক আগে যাওয়া লাগবে, সকাল সকাল যদি পানি দিয়ে দিতে পারি জমিতে, তাহলে আরেক জায়গায় একটু কাজ ধরতে পারবো। তো জমিটা বেশ বড়ই ছিল, এটা বলেনি বড় ভাই ওনার মতো বাসায় চলে যায়। তো রাত 1:30 নাগাদ ওনার বড় ভাই ওনাকে ডাকতে আসে। তো ডাকতে এসে বলতেছে তাড়াতাড়ি কর, ভোর হয়ে গেছে, তাড়াতাড়ি জমিতে যাওয়া লাগবে, পানি সেচ দিতে হবে। ছোট ভাই বলতেছে কি বলো না বলো, এত তাড়াতাড়ি ভোর হয়ে গেছে, বলে তোর কি সময় জ্ঞান আছে, তাড়াতাড়ি কর, লেট হয়ে যেতেছে অনেক। তো ছোট ভাই বলতেছে আর কিছুক্ষণ পর যাই, কিন্তু উনি এক প্রকার জোর করেই ধমকেশ্বর ওনাকে জোর করে নিয়ে যায়। জমিতে যাওয়ার পর আমরা বর্তমানে জিনিসটা ইউজ হয় না, অনেক গ্রাম একটু বেশি ভিতর সাইডে এই জিনিসটা ইউজ হয়, নহি বলে থাকে গ্রামগঞ্জে, এটাকে চিনি কিনা যায় না সবাই আমরা। ত্রিভুজের মতো বাঁশের যে বেড়া হয় ওইসব দিয়ে তৈরি করা হয়, দুই পাশে রশি লাগানো থাকে, দুইজন ধরে পানি সেচে এক জমি থেকে বা ছোট একটা গর্ত থেকে জমিতে পানি দেয় একসাথে আর কি। দুই ভাই একসাথে সেচ শুরু করছে। তো সেচতে সেচতে প্রায় হাফ এন আওয়ার মতো হয়ে গেছে। তো ছোট ভাই এখানে একটা কথা বলে নেয় ভালো, উনি একটু জেদি টাইপের ছিল, এতটাই জেদি যে ওনার সিনিয়র হোক বড় ভাই ঠিক আছে, তারপর যদি কিছু মানুষ হয় না একটু, আমরা বলে থেকেছি একটু তেরা টাইপের আর কি, ওইরকম। তো ছোট ভাই বলতেছে ভাই অনেক হয়েছে, ক্লান্ত হয়ে গেছি, তুমি একটু বসো, বিড়ি খেয়ে নেই। তো বড় ভাই বলতেছে না বিড়ি খাওয়ার দরকার নেই, পরে খাইস, কাজ শেষ কর, কাজ অনেক বেশি, সময় খুব একটা নাই, আজান দিয়ে দেবে কিছুক্ষণ পর, তাড়াতাড়ি কাজ কর। তো বলতেছে থাক একটু 5 মিনিট বেশি সময় লাগবে না, বলে না কাজ শেষ কর। উনি ছোট ভাইয়ের বিরক্ত হইতেছিল। তো এমন চলতে চলতে 2 ঘন্টার যাওয়ার পর তো ছোট ভাই বলতেছে ওনার কাছে একটু অদ্ভুত লাগতেছে ব্যাপারটা, বলে ভাইয়া তুমি না বলছো যে ভোর হয়ে আসতেছে, সকাল হয়ে যাইতেছে, আমরা লেট করে ফেলছি, তাড়াতাড়ি করার কথা বলতেছো, বাট এখনো তো প্রায় দেখতেছি 2 ঘন্টা যাবত কাজ করতেছি, কিন্তু কই আজান তো দিচ্ছে না। আজান দিচ্ছে না কেন? আজান দিছে তোর তো খেয়াল নাই, না দেব তুই কাজ কর। উনি ওনার মতো করে কোনোভাবে এড়ে গিয়ে কাজ কর। তো উনি একসময় আবার ক্লান্ত হয়ে গেছে, বলতেছে ভাইয়া এবারে অন্তত একটু বেরিয়ে খেয়ে নি, বলে না উনি টোটালি কোনো প্রকার রেস্ট দিচ্ছে না, মানে একেবারে টানা কাজ করে, টানা কাজ। একই ওনাকে হয় না, একটা না কাজ করলে মানুষ একটু দুর্বল হয়ে পড়ে, জিনিসটা ওরকম খুব স্বাভাবিক ব্যাপারটা। তো যখন ভোরবেলা ফজরে কিছু আগে, তো ওই যে বড় ভাই রাত্রে বলে গেছিল যে তুই রেডি থাকিস, সকাল সকাল একটু আগে যাওয়া লাগবে। মানে যার সাথে এখন আছে ওই দুইজনই তো একসাথে আছে, তাই না? হ্যাঁ, দুজনই একসাথে, বাট এই কথাটা বলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। যে বড় ভাই উনি বাসায় ডাকতে গেছে, উনি যখন বাসায় গিয়ে ডাক দিল আমার যে দাদি, উনি বাইরে বের হয়ে আসেন, বলল ভাই আপনি না ওকে আরো অনেকক্ষণ আগে এসে নিয়ে গেলেন। তখন আর কি ভাইয়ের কাছে খুব অদ্ভুত লাগলো ব্যাপারটা। তার মানে 1:30টার দিকে যে এসেছিল সেটা আসলে তার ভাই না, অন্য কিছু। আচ্ছা, উনি একটু কবিরাজ টাইপের ছিল, আধ্যাত্মিক টাইপের, একটু ব্ল্যাক ম্যাজিকও জানতো উনি। তো আমার দাদা অনেক চতুর ছিল আর কি, দাদিকে বুঝতে দেয়নি যে আসলে এটা খারাপ কিছু। উনি নিজে জিনিসটা বুঝতে পারছিল, চেপে গেছে, বলছে একজন সাথে দিয়ে আসছি কাজ করার জন্য, আমি এখনই যাইতেছি, তুমি থাকো, তুমি শুয়ে পড়ো। এটা বলে উনি আর কি জমিতে না গিয়ে টোটাল ওনার বাসা আর কি ওনার ঘরে ঢুকে গেল। বাসায় আর কি রুমে ঢুকে কবিরাজ টাইপের তো পুঞ্জিকা খুলে দেখতে পেল যে ওই বড় ভাইয়ের বেশ ধরে যে ছিল তার ছোট ভাইকে দিয়ে পানি সেচের কাজ করতেছে, ইভেন ওকে জাস্ট ক্লান্ত করার চেষ্টা করতেছে। তাহলে আপনার হিসেবে মানে উনি কিন্তু নিজেকে নিজে দেখতে পেলেন।
হ্যাঁ, নিজেকে আমি নিজে কাজ দেখতে করছি। পেলেন, কাজ করছি। তো তিনি তখন দাদা বাসা থেকে উনি ভাবলেন আমি যদি স্ট্রেট ফিল্ডে চলে যাই সেক্ষেত্রে আমাকে দেখে জিনিসটা পালিয়ে যাবে এই জায়গা থেকে। আচ্ছা। তো এই কারণে উনি কি করছে, বাসা থেকে কুফরি করে ওই জিনিসটাকে ওই জায়গায় বন্ধ করে রেখে গেছে যেন কোনোভাবে পালাতে না পারে। ওনার তো মনে হয় ভালো এই ধরনের ক্ষমতা ছিল, হ্যাঁ দূর থেকেই উনি এই ধরনের একটা কিছু করতে হ্যাঁ, পারছেন। অনেক কিছু জানতো উনি, দূর থেকে অনেক কিছু করার সম্বন্ধে। তো তারপরে কি করলেন? তারপরে বাসা থেকে এটা বন্ধ করে গেছে যেন পালাতে না পারে। তারপর মাছ ধরে এখন আমাদের গ্রামগঞ্জে অনেকেই ব্যবহার করে থাকে, যেটাকে কোচ বলা হয়। হ্যাঁ, বাঁশের মাথায় চিকন চিকন যেটা ধারালো ছুরির মতো যেটা থাকে, তো এটা কোচ নিয়ে গেলেন ওই জায়গায়। ধানের যে জমিগুলো দূর থেকে দেখা যাচ্ছে দুজন কাজ করতেছে, তখন প্রায় একটু আলো উঠতে শুরু করছে। তুমি দূর থেকে একটা গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট ধরালেন আর কি। উনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তো ছোট ভাই যার কথা বলতেছিলাম একটু রকচটা তেরা টাইপের ছিল, ও এক সময় বড় ভাইয়ের উপর রাগ করে বলতেছে ঠিক আছে দেখি যখন কি সিগারেট খেতে দেবেন। ঠিক আছে, উনি কি করছে, সিগারেট গুলো পানিতে ফেলে দিছে। ঠিক আছে, তুমিও বড় ভাই আমিও ছোট ভাই, দেখি কে কত কাজ করতে পারি, কে কত পানি সেচতে পারি, চলো একসাথে। তারপরে কিছুক্ষণ পর উনি দূর থেকে হঠাৎ করে এই যে ছোট ভাই উনি দেখতে পারে যে দূরে গাছের নিচে কেউ একজন আগুনের যে সিগারেট খেলে, আগুনটা তো বোঝা যায় দূর থেকে ভোরবেলাতেও। বলো ঠিক আছে আমি ক্লান্ত হয়ে গেছি, তুমি থাকো আমি সিগারেট খাইছি, তুমি তোমাকে খেতে দিলাই না। তো তখন না করতেছে, কোনো দরকার নেই কাজ কর, আর তারপর যত পারিস তত খাইস। উনি এইভাবে ডাইরেক্ট বলে দিচ্ছে। তারপর উনি জোর করে তুমি থাকো আমি আর পারবো না, রাগ করে চলে গেছে। উনি এসে দেখে যে আমি যার সাথে কাজ করতেছি সেও আমার বড় ভাই, ইভেন যে গাছের নিচে যে দাঁড়ায় আছে সেও আমার বড় ভাই, একই মানুষ। অনেকে উনি হতবিম্ব হয়ে গেছে, উনি কিছু বুঝতে পারতেছিল না আসলে কি ঘটতেছে, আসলে কে আসলে সত্য জিনিসটাই বা কি। ওনার এত কিছু আমার মাথায় ঘুরছিল যে ওনার কাছে কাকে সত্য মনে হবে। হ্যাঁ, এই জিনিসটার কি উনি বুঝতে পারতেছিল না। তো তখন যে গাছের নিচে যে ছিল ও বললো তুই কোনো কথা বলিস, তুই নেতি কত সিগারেট খাইতে পারস খা, আমি দেখতেছি। এটা বলে উনি কোচটা হাতে করে নিয়ে যে পানি সেচতে ছিল ওই জায়গায় গেছে। ইভেন গিয়ে প্রথমে একটা কথাই বলছে যে তুই দুনিয়াতে আর কোনো মানুষ পেলি না, তুই আমার ভাইকে মারতে আসছস, তা সারা রাত যাবত তুই ওর দিয়ে পানি সেচাইলি। এক পর্যায়ে যখন যে বাঁধ থাকে ক্ষেতের, এই বাঁধ ভেঙে কি পানি এতই হয়েছে যে নতুন তো ধানের জমিতে নতুন নতুন বাঁধ দেওয়া হয়, যে বাঁধ ভেঙে পানি অন্য ক্ষেত্রে যাওয়া পর্যন্ত শুরু করে দিচ্ছে। আমি ছোট ভাইকে দিয়ে এতটা কাজ করাইছি। তো উনি সর্বশেষ ওই কথাটা বলার পর ওনার হাতে যে কোচ ছিল এই কোচ দিয়ে ওইটার গায়ে একটা আঘাত করলেন আর কি। জমি যখন আপনার আগাছা দমন করা হয় সাইডে কিন্তু মোটামুটি খড়ের পালার মতো ছোট ছোট গাছপালার পড়ে থাকে, তো দেওয়ার পর জিনিসটা ওই জায়গায় গেঁথে আছে। তো এটা করে বড় ভাই কি করছে, যে নহিটা ছিল ওইটা নিয়ে চলে আসছে, এসে ছোট ভাইকে বলতেছে গিয়ে যা কোচটা নিয়ে আয়। তো ছোট ভাই ঠিক আছে ওকে কোচ আনতে গেছে। কোচ যখন তুললো দূর থেকে বড় ভাই ডাক দিয়ে বলতেছে কি কোচের আর কিছু পাইছিস? বলে ভাই মাথায় তো একটা কাক মরে আছে। কোচের মাথায়? হ্যাঁ, কোচের মাথায় একটা কাক মরা ছিল। যখন কোচটা মেরেছে তখন তো কোনো কিছুই ছিল না। There is a connection between কাক and black magic. কিছু একটা আছে। আমি বেশ কয়েকবার এই জিনিসটা পেয়েছি বিভিন্ন জায়গায়, যে দাঁড় কাক অথবা কাকের সাথে কিভাবে যেন কোথায় যেন একটা কি কানেকশন আছে ব্ল্যাক ম্যাজিকের সাথে। তো ইট ওয়াজ আ ফ্যাবুলাস এক্সপেরিয়েন্স। যাদের সাথে হয়েছে দুজনেই অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছে। মানে বড় ভাই যিনি উনি যে কিছু ব্যাপার জানেন এই কারণে পেরেছিলেন, বাঁচতে পেরেছে। আদারওয়াইজ যথেষ্ট অফেন্সিভ ছিল। যে জিনিসটা ডেকে নিয়ে গিয়েছিল সে কিন্তু টানা কাজ করাচ্ছিল, কোনো না কোনো একটা বিপদ অবশ্যই ঘটতেই পারত। যাই হোক, এই এক্সপেরিয়েন্সটা শুনলাম, অনেকগুলো সময় নিয়ে আমরা আপনার এক্সপেরিয়েন্স গুলো শুনলাম। আর কোনো এক্সপেরিয়েন্স? আমার কাছে পরবর্তী যে এক্সপেরিয়েন্স এটা হচ্ছে আমার কাজিনের সাথে ঘটে যাওয়া। আচ্ছা, আমার কাজিন কোন একটা কারণে কাজ থেকে রাত্রেবেলা বাসায় ফিরতেছিল প্রায় 12টা নাগাদ, 12টা কি 12:30। আচ্ছা, এটা কোথায়? এটা হচ্ছে আমাদের বর্তমানে যেটাকে আমরা সবাই উত্তরা পরানগর সেক্টরে বলে জানি, ডিয়াবাড়ি। আচ্ছা, এটা হচ্ছে সেই এরিয়া। কিন্তু অনেক আগের ঘটনা বোধ হয়। এটা অনেক আগের ঘটনা, এটা 2000 সালের পর পরের ঘটনা। দ্যাট মিনস প্রায় 15 বছর ডিফারেন্স। তো ওনার কাছে একটা ইনফরমেশন ছিল যে ওনার ভাই, বড় ভাই এবং ভাবির খুব একটা ঝগড়া বিবাদ চলতেছিল বাসায়। তো আসার পথে আগে আমাদের বাসাগুলো ছিল একটু দূরে দূরে, আর মাঝখানে বাসার এই আশেপাশ ঘিরেই প্রচুর গাছপালা, ফাঁকে যতটুকু জমি আছে তাতেই ধানের জমি চাষ করতে। এমন এক এলাকা থেকে ছোট একটা পাড় থেকে আরেক পাড় আসতে মাঝখানে অল্প একটু পরিমাণ ধানের জমি, ঠিক মাঝখানে এই ধানের যে ক্ষেতগুলো ছিল ঠিক মাঝখানে একটা ছোটখাটো একটা হিজল গাছ ছিল সে সময়। আচ্ছা, তো আসার সময় উনি যখন কি ধানের জমিতে যে আইল বলে পা রাখা শুরু করে, তখনই দেখতে পাই যে দূরে একটা মহিলা কান্না করতেছে, এবং খুব চিকন সুরে এমন একটা কান্না করছে। গভীর রাতে এই টাইমে ওই ধরনের কান্না শুনলে তো উনি যেন কেমন লাগে। উনি তখন ক্লাস 10 এর স্টুডেন্ট। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
4 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হলো আবারও। আমরা ফিরবো ঠিক 4 মিনিট পরে। যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের পর্বটি ধারণ করা হয়েছে যে কয়জন বন্ধুকে নিয়ে। তারা হচ্ছেন তরিকুল, শামীম। তারা মূলত 2 বন্ধু, খায়রুল, তপু এবং রেজা। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ফিরছি ঠিক 4 মিনিট পর। ডর FM 89.2 কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কারণ ডর মানে ভয়, আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। Number 1 for entertainment. ABC Radio, only for you. ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। সুমন ও রেহান রয়েছে অন দ্য স্পট থেকে এবং লোবান রয়েছে সাউন্ডে। আজকের পর্বটি ধারণ করা হয়েছে যে কয়জন বন্ধুকে নিয়ে। তারা হচ্ছেন তরিকুল, শামীম। তারা মূলত 2 বন্ধু, খায়রুল, তপু এবং রেজা। নিজের জীবনের অধিক ঘটনাগুলো বলবেন, লাখো মানুষের সাথে শেয়ার করবেন। আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি, ফোন নম্বরটি হচ্ছে 09613892 আবারও গল্পে ফিরছি ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতির প্রয়োজন হয়েছিল। ডর। ছোটখাটো একটা হিজল গাছ ছিল সে সময়। আচ্ছা। তো আসার সময় উনি যখন কি ধানের জমিতে যে আইল বলে পা রাখা শুরু করে, তখনই দেখতে পাবে যে দূরে একটা মহিলা কান্না করতেছে, এমন খুব চিকন সুরে এমন একটা কান্না করছে। কবিরাতে এই টাইমে ওই ধরনের কান্না শুনলে তো এমনিই যেন কেমন লাগে। উনি তখন ক্লাস 10 এর স্টুডেন্ট, ছোট, এত কিছু তখন উনি বুঝতো না যে ভালো করে খারাপ কিছু হতে পারে। তো উনি যতই কাছে আসতেছে কান্নার শব্দ বাড়তেছে, যতই কাছে আসতেছে কান্নার শব্দ বাড়তেছে। এক সময় কাছে আসার পর দেখে যে উনি এক হাত দিয়ে গাছটাতে ধরে মুখটা আরেকদিকে দিয়ে রাখছে, ওনার মুখের সামনে চুলগুলো ছাড়া, চুলগুলো ছেড়ে উনি কান্না করতেছে। যখন কাছে এসে জিজ্ঞেস করতেছে যে আপনি কে, তখন আর কান্নার শব্দ আরো বেড়ে গেছে। আচ্ছা। অনেকবার বলতেছে আপনি কান্না করছেন কি জন্য, আপনি কার বাসায় থাকেন? তো কোনো উত্তর পাচ্ছে না। তো হঠাৎ করে বলতেছে আপনি কি, আমি যে ভাবি ওনাকে দুষ্টমি তো বোনও হতো সেই ক্ষেত্রে সালমা আপু, বলতেছে আপনি কি সালমা আপু? তো এটা বলার পর কান্না থেমে গেছে, কোনো শব্দ নেই, টোটাল স্টপ। তখন আর কি ওনার কাছে মনে হলো যে হ্যাঁ হয়তো বা সালমা আপু, যার কোনো নাম বলার কারণে চুপ হয়ে গেছে। তো উনি বলতেছে আপনি যে কান্না করছেন কি জন্য? একটু যে চুপ ছিল, চুপ থেকে আবার আরো জোরে কান্না শুরু করছে, কিন্তু এবার একটু 2 কণ্ঠে কান্না করতেছে। একটা হচ্ছে যখন মানুষ রেগে যে একটা ঘ্যাঙর ঘ্যাঙর টাইপের একটা শব্দ করেন, এই শব্দ, আর তার সাথে চিকন যে মহিলার কান্না যেটা ছিল, এই কান্নাটা একসাথে আসতেছে। বল চলেন বাসায় চলেন, কি ঝগড়েছে কি না ভাই, কি বলছে আপনার দেখতেছি আমি, চলেন বাসায় চলেন। তো ওনার কান্নাকাটি থামতেছে না। এক সময় ভাই খুব বিরক্ত হয়ে গেছে যে এত রাত্রে একজন মহিলা মানুষ, আপনি 12টা বেশি হয়ে গেছে, আপনি যে কান্না করবেন একা, আর আমি আপনাকে রেখে বাসায় চলে যাবো, এটা হয় না, চলেন। অনেক সময় জোরাজোরি শুরু করছে। আচ্ছা। এরপর যে হাত ধরে ফেলছে। তো হাত ধরার পর ওনার ভিতরে যা ফিল হয়েছে, যতটুকু জানতে পারলাম, পুরো গায়ে যে পশমের প্রত্যেকটা গোড়া মনে হলো যে কাটা 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 কাটা, এবং খুব বিশ্রী টাইপের কিছু একটা। ওনার ভিতরে একটা অদ্ভুত একটা শিহরণ তৈরি হয়, কি ওনার কাছে একটা ভয় লাগতে শুরু করে। তারপর উনি খুব টানাটানি করতেছে, চলেন বাসায়, হাত ধরে টানাটানি করতেছে, কান্নাকাটি করতে এসে হঠাৎ করে আমার মাথায় একটা প্রশ্ন জাগলো যে যদি আসলে আমার বড় বোন হয়ে থাকে, আমি তার ছোট ভাই, এত করে বলতেছে যে চলো বাসায় চলো, তোমার বাসায় দিয়ে যাই, আমার কথায় তো অ্যাটলিস্ট আমার দিকে ফিরে তাকানো উচিত, তাকাতো আমার বোন হলে, তার কিছুই করতেছে না। হঠাৎ করে উনি খেয়াল করলো ওনার পুরো শরীর, আমাদের যে জিহ্বা ললাটে যেটা বলি আমরা, থুতু, এই জিনিসটাতে পুরো শরীর আঠালো ভরে গেছে, আর ওনার প্রত্যেকটা পশম
আর কি দাঁড়িয়ে গেছে ভয়ে। তিনি আন্দাজ করতে পারছে হয়তো বা খারাপ কিছু। তো তিনি ছোটবেলা থেকে একটু আধ্যাত্মিক টাইপের ছিল আর কি। আমি একটু মনে হয় এখানে কনফিউশন তৈরি হয়ে গেছে, মানে ভাই কি তার নিজের শরীরে আঠালো পদার্থ ভরে গেছে এটা ভাবছে? ভাই তার নিজের শরীরে আঠালো পদার্থ অনুভব করছে, যে তার শরীর পুরো আঠালো পদার্থে ভরে গেছে হাত ধরার পর। ওকে, তারপর উনি একসময় বুঝতে পারছে যে কি আন্দাজ করলে কিছু একটা হয়তো এটা খারাপ কিছু, আনলেস আমার বোন হলে আমার সাথে অবশ্যই যাওয়ার কথা বা আমার প্রশ্নের উত্তর দেওয়ার কথা। তখন ভাবলো আমি যদি এখন বুঝতে দিই যে না আমি ভয় পাইতেছি, ইভেন আমি বুঝে গেছি যেটা আমার বোন না, সেক্ষেত্রে হয়তো বা আমার জন্য কালকের দিনটা আসবে না। তো উনি কি করছে আর কি তখন একটু অভিনয়ের মতো করে কি রাগ দেখে, ঠিক আছে আমি তোমার ছোট ভাই, আমি তোমাকে এত করে বুঝিয়ে বললাম যে চলো বাসায় দিয়ে আসি, তুমি আমার সাথে গেলে না, ঠিক আছে দেখি তুমি কত রাত থাকতে পারো, তুমি দাঁড়া আমি এখনই বাবাকে নিয়ে আসতেছি। উনি এটা বলে কি এক প্রকার রাগ দেখে ওজা থেকে কি চোখ টোক বন্ধ করে চিৎকার করে এক দৌড়, উনি দৌড় দিয়ে বাসায় এসে আমার যে দাদার যে ঘর দরজার কি ভিতর ঢুকতেও পারেনি, ভিতর থেকে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরবর্তীতে ওনার জ্ঞান ফেরার পর আমরা জানতে পারি কি টোটাল ঘটনাটা ওনার কাছ থেকে শুনতে পারি। তো ওই মহিলাটা আসলে কি ছিল বা কে ছিল এরকম কিছু কি জানা গেছে? এমন কিছু জানা যায়নি, তবে আমাদের ওই এরিয়াতে সেই সময়টাতে এমন ঘটনা প্রায় ঘটতো যে রাত বেরাতে মহিলাদের কান্না, কিংবা রাস্তাঘাটে গাছের নিচে দাঁড়ায় কান্না করতেছে, কিংবা রাত 1-2টার সময় কোনো বাসার কোন এক কোনায় বসে মাথাতে চুল আশ্রাইতেছে, এমন সব ঘটনা ঘটতো। এই ধরনের ছোট ছোট বেশ কিছু ব্যাপার ঘটতো, আপনারা এগুলো আগে থেকে জানতেন? জি। অলরাইট, তো আসলে 3টা খুব অদ্ভুত রকমের স্টোরি আপনার কাছে আমরা শুনলাম। থ্যাংক ইউ তপু ভাই, এগুলো জোগাড় করে নিয়ে এসে ডট টিমের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে দোস্ত, এবার কার গল্প শুনবি? এবার হচ্ছে মানে আমার মনে হয় একজনের গল্প আমার মনে হচ্ছে ডট টিমের কাছে শুনে কিছুটা এক্সাইটেড হতে পারে। আর ইউ থিংকিং অ্যাবাউট রেজা ভাই? ইয়েস। অলরাইট, গ্রেট মাইন্ডস থিংক অ্যালাইক, ইউ নো। যাই হোক, চলো এখন তাহলে রেজা ভাইয়ের গল্প শুনবো। রেজা ভাই, প্রথমে জেনে নেই যে আপনি কি করছেন, আপনি কে? আমি রেজা মাওলা, আমি কোর্স বাংলাদেশে আছি, আমি সিনিয়র এক্সিকিউটিভ। আমার জীবনের আদি ভৌতিক বা যেটা বলবো এটা অনেক ডেফিনেটলি এটা আছে আপনার, এই জন্যই আপনি ডরে চলে এসেছেন, মানে আমরা নিয়ে এসেছি ডরে আপনাকে নিয়ে এসেছেন। আর এটা সেক্ষেত্রে আমি যে ঘটনাগুলো আছে একে একে আমি আপনাদেরকে সেটা বলে করবেন। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আপনার ঘটনার দিকে চলে যেতে চাই। প্রথমে কোন ঘটনাটা শেয়ার করবেন? একটা কথা আমি একটু বলে নিই যে মোস্ট অফ দ্য টাইম আমাদের ডরে যে অতিথিরা আসে দে বিলং টু দ্য টিন এজ, অর্থাৎ ইয়থ বেসড হয়। বাট আপনি মিডল এজড একজন পার্সন, এবং এই কথাটা বলার একটাই রিজন যে এই বয়সটাতে এসে কিন্তু একটা মানুষ পরিপূর্ণতা পেয়ে যায়, এবং ওই পরিপূর্ণতার পরেও যখন ভয়ের জায়গাটা থাকে তার মানে হচ্ছে ওটা পরিপূর্ণ ভয়। সো এই কারণে আমরা একটু বেশি ইন্টারেস্টেড। এটা অবশ্যই বলতেই হবে, কারণ আমি যেটা ছোটবেলায় ফেস করেছি আমি মনে করি আসলেই সেটা সত্য ঘটনা, এবং সত্য ঘটনা যে এক্সাইটেড আমার জীবনে, সে কারণে আমি মনে করি এই ডরে যে লিসেনাররা আছে তাদেরকে শেয়ার করার জন্য আমি এটা বলেছি। আর এক্ষেত্রে আমার ছোট্ট মেয়ে আছে 10 বছরের সাবা বসুবা, সে এই গল্পটা অনেকবার শুনেছে, আর সেও মনে করেছে ডরের লিসেনাররা তাদেরকেও এইটা পাপা তুমি কি বলো, সেই অর্থে আমি অভিজ্ঞতাগুলো সেটা। আপনার মেয়ে নিশ্চয়ই অনেক ভালো একটা আইডিয়া দিয়েছে আপনাকে, তা না হলে আমরা শুনতে পেতাম না। অনেক ধন্যবাদ আপনার মেয়েকেও। সো তাহলে আমরা প্রথম এক্সপিরিয়েন্সে চলে যাই, যে ফার্স্টে কোন এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার? প্রথমে আমি যেটা বলবো হচ্ছে আমার ছোটবেলা, যেটা হচ্ছে আমি যখন স্কুলে ছিলাম, সেটা আজ থেকে প্রায় 25-26 বছর আগে, আমি কুমিল্লা কেন্দ্রিক সে ঘটনাটা বলছি। তখন ওই বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যেমন ক্রিকেটের রমরম অবস্থা, তখন বিপরীত ছিল হচ্ছে ফুটবলের রমরম অবস্থা। তখন এলাকা ভিত্তিক 2টা টিমই ছিল, একটা এক পক্ষ আবাহনী আর এক পক্ষ হচ্ছে মোহামেডান। তো এইভাবে আমরা ফুটবলের যে ক্রেজ ছিল, সেই ক্রেজের ছোঁয়া অন্তত আমি পেয়েছি। ছোটবেলায় স্বপ্নও দেখতাম যে হয়তো একদম বড় ফুটবলার হব, সেটা হয়তো পূরণ হয়নি। তারপর সেই ফুটবলের ছোঁয়ার কারণে এলাকাতে যখন ফুটবল হতো 2টা ভাগ হয়ে যেত, আমি ছিলাম মোহামেডানের পক্ষে। তো আমরা ওই প্রতিপক্ষকে কাবু করার জন্য পরীক্ষা যখন শেষ হয়ে যেত, তখন শীতকালীন যে সময়টা ছিল আর কি, এখন যে সময়টা আর কি জানুয়ারি বা ডিসেম্বর থেকে যে ইয়াটা ভ্যাকেশন বা ইয়াটা থাকে স্কুলের বার্ষিক পরীক্ষার পরে, তখন আমরা প্র্যাকটিস করতাম এবং বেশ কয়েকটাই ফুটবল ম্যাচ হতো, এলাকায় ভাগ হয়ে যেত। আমরা ছিলাম মোহামেডান, তারা চেষ্টা করতাম যে স্কিলটা বাড়িয়ে নেওয়ার জন্য, যেন গোপনে প্র্যাকটিস করে ওদেরকে হারিয়ে দেওয়া আর কি। সেটার জন্য আমরা ছোটবেলা কুমিল্লা পুলিশ লাইন মাঠে আজানের দেওয়ার আগে বা আজানের সময় আমরা ওখানে প্র্যাকটিস করতাম। নর্মালি ওই সময় শীতের ইয়েতে আজানটা একটু দেরিতেই দিত, প্রায় 6টা বেজে যেত। তো ওই সময় আলো হতো, দেরি হতো। 3 জন ছিল মূল ছিল, কুট্টি ছিল ক্যাপ্টেন, আমি ছিলাম তার মিডফিল্ডার, আর পাপ্পু ছিল মিডফিল্ডার। তো আমরা 3 জনেই প্র্যাকটিস নিরিবিলি করতাম টিমের জন্য। তো সকাল খাওয়ার আগে ওরা এসে আমার ওখানে ফুটবল
একটা ড্রপ দিত, বাবা মা টের পাবে করে আমরা ওই ড্রপের কারণে লাফ দিয়ে উঠে যেতাম বলের শব্দে। গিয়ে মাঠে গিয়ে আমরা ওই বলের সাথে সাথে আসতে 3 জন গিয়ে মাঠে গিয়ে বেশিরভাগই শুটিং প্র্যাকটিস করতাম। তো এইভাবে মোটামুটি আমরা 3-4 দিন এভাবে খেলার আগে যখন করে যাচ্ছিলাম, হঠাৎ একদিন কুট্টি আসলো শব্দ করে। তো একজন হয়তো পাপ্পু হয়তো ঘুম থেকে উঠতে পারে নাই, কুট্টির সাথে আমি গেলাম মাঠে, ওর বল নিয়ে যাচ্ছে, পেছন পেছন যাচ্ছি। তো কুমিল্লার ঝাউতলা থেকে পুলিশ লাইন যেতে মিনিমাম 10-15 মিনিটের মতো লাগার কথা ডিস্টেন্সে। আর তখন পুলিশ লাইন মাঠটা এখনকার মতো এত নিট অ্যান্ড ক্লিন ছিল না, জাম গাছ ছিল বড় আকারে, সেই জাম গাছ প্রশস্ত ছিল পাতা টাতা। তো আমরা ওই জাম গাছের পাশে গিয়ে আমরা ওই সাইডে ফুটবল নিয়ে প্র্যাকটিস করছিলাম। তো আমি ছিলাম হয়তো জাম গাছের কাছাকাছি, আর কুট্টি ছিল অপোজিটে মাঠের মিডল জায়গাতে। ও জোরে একবার বলটা মারলো, এভাবে মারছে আমিও। হঠাৎ করে একবার যখন বলটা মারলো, সেই বলটা জাম গাছের পাশে লেগে পেছনে একটা ড্রেনের মতো আছে নর্দমা, এবং এর পাশে কিন্তু অজুখানা আছে। ওই বলটা যখন আমরা যখন খুঁজতে গেলাম, পেছনকে ফিরে এসে দিই কুট্টি নেই। এত বড় মাঠ, এত তড়িৎ, কুট্টিতে চলে যেতে পারে না। টাইমটা ঠিক কটার সময়? টাইমটা তখন আজানারও দেয় নেই, মানে এখন অন্ধকারের সময়। কিন্তু ওইখানে রাস্তার যে সোডিয়াম লাইটের তখনও কুমিল্লা শহরে কিন্তু সোডিয়াম লাইটটা ছিল প্রথম দিকেই কিন্তু। তো ওই সোডিয়াম লাইটের আলো বা মসজিদের এই আলোতে হালকা হালকা যখন আমি কুট্টিকে খুঁজলাম, মানে দেখে কুট্টি ডাকলাম, মানে ভয়ার্থ কথা কুট্টি করে ডাকলাম, গলা শুকিয়ে যাচ্ছিল। পার করে দেখে আমার গায়ে কাটা দিয়ে গেল। কাটা দিয়ে যাওয়ার কারণ ভয় পেলাম। তো বলটা দিয়ে বল নেবো না, একটা দৌড় দিতে গেছিলাম। অজুখানার ওই জায়গাতে সিমেন্টের এখানে আছে না, গিয়ে ধাপাস করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর তখন আমার আর সেন্স নেই, আমি কি ঘটলো জানি না। সকালবেলা মাথায় পানি টানি দিয়ে মুয়াজ্জিম যখন পরিচিতই ছিল এলাকার, মাথায় পানি টানি দিয়ে উঠালো কি হয়েছে দেখে পড়ে রয়েছে কেন। তখন আমি বললাম এই ঘটনা। হুজুর আমাকে নামাজ শেষে কুট্টিদের বাসায় নিয়ে গেল। তো কুট্টি অনেক চোখ কষ্ট এমন ভাবে উঠলো, মাত্র তার ঘুম ভাঙলো। সে বললো কই, আমি তো যাইনি, এই কুট্টি কোথেকে আসলো? আমার প্রশ্ন, এত বছর পরেও আমার জায়গায় এই কুট্টি কোন কুট্টি? আসলে এই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছেও নেই। সে কেন এভাবে, যদি আপনার সাথে এসে দেখা করেছে, দেখা করার পরে আবার সে পালিয়েও গেল, অর্থাৎ আবারও সে সেম ব্যাপার, মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছে যে ওয়াই দ্যাট থিং, আমি থিংই বলবো, ওই জিনিসটা কেন আপনার সাথে দেখাটা পর্যন্ত করলো, এতটুকু প্রয়োজনটা কি ছিল, আমরা সেই মোটিভ খুঁজে পাচ্ছি না। বাট মোস্ট অফ দ্য হরর স্টোরিজ এন্ডস উইদাউট আ মোটিভ অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই গল্পটা তো শুনলাম। অলরাইট, সো রেজা ভাই, এছাড়া আর কোনো এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এক্সপিরিয়েন্স আছে। আমার বড় ভাই ঘটনাটা আমি এখন বলবো। আমার বড় ভাইয়ের জীবনে যেটা ঘটে গেছে, উনি মোটামুটি সাহসী মানুষ, মধ্য বয়সী একজন মানুষ। উনি ওই বয়সে ভয় পাওয়ার কথাও না। ছোটবেলার গল্প আর এখনের হঠাৎ করে একটা আদিভৌতিক একটা ইয়েতে পড়াটা কিন্তু খুব টাফ। আসলে এই এজে এসে কোনো কিছু একটা ভয় পেতে হলে মানে বিচার বিশ্লেষণের বিষয়গুলো অনেক লজিক্যাল হয়ে যায় এবং মাথা অনেক ঠান্ডা থাকে। এবং উনি একজন দায়িত্বশীল ব্যক্তি, একজন এজিএম মানুষ সরকারি ব্যাংকে। অন্তত আমরা বিশ্বাস করবো যে ওনার এটা, যে অবশ্যই উনি অনেক ভয় পেয়েছে। ভয় পাওয়ার আমি প্রেক্ষাপটে চলে যাই। আজ থেকে প্রায় 5-6 বছর আগের ঘটনা, সেটা কুমিল্লা কেন্দ্রিক আবারও। যেটা হচ্ছে কুমিল্লার বাগিচা গাঁও, যে ঘটনাটি ঘটেছে সেটা ওনার বাসা থেকে উপরে প্রায় 5th ফ্লোরে হবে, বাসা থেকে নিচে মোটামুটি রোডটা দেখা যায়, রাস্তায় যে মানুষ কোথায় যাচ্ছে বোঝা যায়, বসে থাকলেও দেখা যায় নিচে কে কি হয়। তো এইভাবে উনি প্রতিদিন যেই কাজটা করে, রাতে অফিস শেষ করে এসে মনে করেন উনি আর পেপার পড়লো, টিভিটা দেখলো, খাওয়া দাওয়া করে একটু হেলে দুলে মানুষ ড্রয়িং রুমে যেভাবে দেখতে দেখতে উনি এক সময় ওখানে ঘুমিয়ে গেলেন। উনি হঠাৎ করে একজনের ডাকে সেলিম করে ডাকলো, ডাকার পর ওনার ঘুমটা ভেঙে গেল। উনি ভেবে দেখলেছে যে উনি নর্মালি সকালবেলা জগিং করার একটা অভ্যাস আছে, যে ওখানে ব্যায়ামে ড্রেস পরা অবস্থায় ওনার পরিচিত বিমলদা দাঁড়িয়ে আছে। উনি বলছিলেন যাবি না, দৌড়াতে যাবি না, কোনো 5 তলা বা 6 তলা যেটাই দৌড়ি আমরা, সেটা যখন নিচে যখন একটা শব্দ করে খুব, এটা কিন্তু উপরে খুব বেশি ক্যাচ করে। রাস্তায় যখন একটা রিক্সার শব্দ হয় আমরা কিন্তু 6 তলা 10 তলার উপরেও কিন্তু শুনতে পাই। তো সেই হিসেবে উনি ওই ডাকাতটা একটু ওনার কাছে ক্লিয়ার মনে হলো যে হ্যাঁ, তো সেলিম করে ডাকছে। তো উনি উঠে ওনার ট্র্যাকস্যুট ট্রাউজার সেটা পরার প্রস্তুতি নিচ্ছে, আবার একটু পড়তেছে, আবার উকি দিয়ে বিমলদা দাঁড়ান আসতেছে, হাত দিয়ে দেখালো। তো বিমলদা দাঁড়িয়ে আছে ওখানে রাস্তার পাশে একটা ল্যাম্প পোস্টের মতো আছে, সকালও হবে এরকম অবস্থা, লাইটের আলোতে বোঝাও যাচ্ছিল না যে সকাল কি হলো না। উনি ঘড়ির দিকেও দেখলাম, যেহেতু বিমলদা ডাকে, উনি খুব এক্সাইটেড হয়ে রেডি হয়ে দেরি হয়ে যাচ্ছে মনে করে উনি উঠে রেডি হচ্ছিল। আবার যে উকি দিয়ে উনি বলতে বিমলদা আসতেছি, দরজা লক করতে যাবে, হঠাৎ করে মনে হলো আরে এটা কি হলো, আবার গিয়ে দেখলো বিমলদা নেই। বিমলদা কোথায় গেল? উনি তো হঠাৎ করে উনি বললে
বলছি বিমল দা তো আজ থেকে 1.5 বছর আগে মারা গেছে। তাহলে এই বিমল দা কি? প্রথমবার দেখে এটা ওনার মাথায় আসেনি? আমি যেটা মনে করি উনি ডাকছেন আগেও হয়তো ওনার সাথে যোগাযোগ ছিল যে এইভাবে সকালবেলা হয়তো দীর্ঘদিন ধরে ওনাদের মধ্যে প্র্যাকটিসটা হয়তো বা ছিল যে প্রায় উনি সকালবেলা এসে ডাকবেন আর আমরা নেমে চলে অভ্যাসবশত অনেক সময় অনেক কিছু আমরা খেয়াল করি না। এই কারণে উনি খুব বিয়ে পেলেন। বলো আমি জীবনে এত 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 ভয় পাই নাই যে এত ইয়েতে কেউ থেকে এত ক্লিয়ার ভাবে একাধিকবার একবার জুতা পিয়ে করতাম, আবার হাত দেখালাম, তারপরে যখন আমি দরজা লক করতে গেলাম তখন আমি বললাম আরে বিমলটা তো নেই। তো বিমল সেই বিমলকে যে দেখেছি এটা যে চোখের ভুল না, এটা একজন মানুষ যখন আমি হেলুসিনেশন বলতে পারে, কিন্তু কথা হলো সেখানে উনি জুতা পরলো, দ্বিতীয়বার আবার গিয়ে দেখলো যে উনি ল্যাম্প পোস্টের ওখানে দাঁড়িয়ে আছে, সকালে জগিং ড্রেস অবস্থায় কিন্তু উনি দাঁড়িয়ে আছে। তো এই জিনিসটা ওনার জীবনের মানে আমাকে একটু বলবেন কি যে এই বিমল দা ওনার মৃত্যুটা আসলে কিভাবে হয়েছিল? ওনার মৃত্যুটা স্বাভাবিকই ছিল। জানি যে এটা বিমল দা মানে আমরা যেটা শেষ খ্রিস্ট হয় ওটাতেও অ্যাটেন্ড করেছিলেন যে শ্মশানে গিয়ে যাওয়া। ভাই সেটা এত বেশি ক্লোজ ছিল। মানে ভয় haunted by Brown Mr. Mango Candy। আপনি শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। যারা ডর শুনছেন বিশেষ করে ঢাকার বাইরে শান্ত একটা পরিবেশে শীতের রাত, বিশেষ করে যারা রেসিপি মেইনটেইন করে শুনছেন ডরের, তাদের জন্য ডর অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে, এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। ডর 89.2। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। It's ABC Radio on air 24/7. Tune in. রাতের গভীরে পৌঁছে গেছি আমরা। 4 মিনিট পর ডরের শেষ ভাগে আমন্ত্রণ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমার টিমকে স্পেশালি থ্যাঙ্কস। অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আর আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন তারা হচ্ছেন তরিকুল, শামীম। তারা মূলত 2 বন্ধু, খায়রুল, তপু এবং রেজা। ডরের পর্ব চলছে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আগামী সপ্তাহে যদি এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করতে চান, ফোন করবেন আমাদেরকে। ফোন নম্বরটি হচ্ছে 09613892 আবার বলছি 09613892 ডর। যাই হোক, এ ধরনের অনেকগুলো এক্সপেরিয়েন্স মানুষের লাইফে অনেক সময় আসে। লেটস সি রেজা ভাইয়ের কি আর কোনো এক্সপেরিয়েন্স আছে? জি, আমি ঢাকায় অবস্থান করি। আমার যে মসজিদে নামাজ পড়ি সেখানেও আমি একটা অস্বাভাবিক, যেটাই বলো অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স এর সম্মুখীন হয়েছি। যে মহাখালী ওয়ার্ল্ডলেস গেট, সেখানে যে বড় মসজিদটা আছে সেটা কনস্ট্রাকশনের কারণে আরো 5 বছর আগে সেটা ভেঙে ফেলা হয়েছিল। তেরপাল দিয়ে কোনো মতে নামাজের একটা ব্যবস্থা ছিল। তো তারাবি নামাজ পড়ার সময় আমি একটা মানে অস্বাভাবিক একটা পরিস্থিতির সময় হরর, যেটা আমি বলবো 200 জন মানুষের মতো ছিল বারান্দাতে, যেটা হচ্ছে যে স্যাঁতস্যাঁতে বৃষ্টি এরিয়াতে। তো আমি হয়তো 3য় কাতারের ওখানেই ছিলাম। তারাবির 2 রাকাতের সময় আমি দেখলাম আমার 1-2 বাঁ দিকের 2 জন পরে একজন খুব অস্বাভাবিক সুন্দর একজন মানুষকে দেখলাম। আমার দেখে মনে হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটার জার্ভিসের মতো যে স্পিনার ছিল, ফরেনার কিভাবে নামাজ পড়তে আসলো, মাথায় টুপিও আছে, এটা চোখ চলেই যায়। হাইনেক একটা গলায় একটা ছিল, মানে মানুষ ঠান্ডা লাগলে যেরকম হয় একটা হাইনেকের একটা পড়া ছিল। শুরু মানে 2 রাকাতের পরে সে একটা ঢেকুর তুললো। ঢেকুর তোলার পরে একটা পুরো ডাস্টবিনের দুর্গন্ধের মতো হয়ে গেল। তখন সবাই একটু প্রকাশ করছে। এর ওনার দিকে তাকানোর পরে আমি ঢেকুরটাই দেখেছিলাম। আবার একটা ঢেকুরের মতো করলো 2 রাকাত পরে। আমি ওকে আবার দেখলাম, দেখার পর একটা ঢেকুর আবার হলো, রিভার্স হয়ে গেল। যেটা হচ্ছে যে পরিবেশ ছিল একটু নর্দমার গন্ধ, আর এখন মনে হয় যে আসলে পরিস্থিতি
যেটা একটা পুরো হচ্ছে কোনো মানে খেজুরের রস টস দিয়ে যেখানে পায়েস করলে একটা সুন্দর গন্ধ আসে মিষ্টি, সেরকম গন্ধ একটা পেয়ে গেলাম। তখন আমার ভেতরে মানে আরো নামাজের মন থেকে বেশি আমার ভেতরে তখন বোধহয় এই লোকটা কে, তখন কিন্তু আমার আরো 2 রাকাতে চলে গেল, মানে চলছে আর কি। নামাজ শেষ হয়ে যখন 4 রাকাতের সময় ব্রেক পড়লো, সালাম ফিরালাম, ফিরিয়ে দেখি যে এই ভদ্রলোক আর নেই, নেই, জায়গাটা গ্যাপ পড়ে আছে। অন্যরা সব টের পেয়েছে, কার মাধ্যমে হয়েছে সেটা কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারেনি। ইসলামিক ভাষা, মুসলমানদের ভাষা যেটা বলে যে জিনদের উপস্থিতি হয়, তারা নামাজ পড়ে। আমাকে যদি কেউ বলে, আমার মনে হয়েছে সেটাই সুন্দর, মানে গোলাপি রং টাইপের, তখন তার মুখে কিন্তু দাড়ি ছিল না, একদম প্লেন শেপ ছিল। তো এই লোকটা, এটাই হচ্ছে আমার একটা মানে এই ঢাকা শহরে আমার সবচেয়ে অস্বাভাবিক অদ্ভুত পরিস্থিতি, ঘটনা বলা অস্বাভাবিক। আসলে এই ঘটনাটার মধ্যে কিছুটা অস্বাভাবিকতা আছে, তবে আমি বলবো যে এটাকে আমরা ওই লেভেলে অ্যাকচুয়ালি হরর স্টোরি বলতে পারি না। ইট ডাজন্ট ক্রিয়েট দ্যাট প্যানিক অর দ্যাট ফিয়ার ইনসাইড ইউ, যেই কারণে আর কি। যাই হোক, এটাও একটা এক্সপেরিয়েন্স অফকোর্স, আর ডর তো সবকিছুর জন্যই খোলা আছে। সো আই থিঙ্ক দ্যাটস ইট। যাই হোক, রেজা ভাই, আপনার এক্সপেরিয়েন্স গুলো আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ওকে দোস্ত, এই ঠান্ডার মধ্যে বসে যে গল্প শুনলাম, এখন আর ঠান্ডা অনেকটাই দূর হয়ে গেছে, অনেকটাই দূর হয়ে গেছে। কারণ আসলে এই গল্পগুলো শুনলে এত ভিতরে আঘাত লাগে, তখন ঠান্ডা আর থাকা যায় না। তবে সবচেয়ে একটা আমি যখন গল্প শুনতে শুনতে একটা জিনিস ভাবছিলাম যে, মনে কর যে আজকে যেই হাইওয়ের এখানে বসে আমরা এই ডটটা ধারণ করছি, আমরা কিন্তু দেখতে পেয়েছি অনেক গাড়ি চলে গেছে। সো ওই মানুষগুলোর মনে একবারের জন্য প্রশ্ন হয়তো বা জাগেনি যে ওনারা খুব নিশ্চিন্তে যে জায়গাটা দিয়ে যাচ্ছেন, সেই জায়গাটার পেছনের কি ঘটনাটা আছে। এক্স্যাক্টলি, কারণ মানে ইনফ্যাক্ট এটা মানে আর যদি 1-2বার হয়, তাহলেই আমার ধারণা তো সেই জায়গাটা পুরো পরিচিত হয়ে যাবে সবার কাছে, যে না, এখানে খুব অ্যাক্সিডেন্ট হয়। এরকম নামটা এখন শুধু এই এলাকার মধ্যে সীমাবদ্ধ, তো একসময় সবাই জানবে যে এরকম হচ্ছে আর কি। এবং আজকে আপনারা হয়তো অনেকেই টের পেয়ে গেছেন, আমরা কিন্তু মানে স্পটের খুব একটা ক্লিয়ার কাট কিছু বলি নাই, যদিও আমরা এটা বলি না, বাট আপনাদেরকে একটা মানে ওভারঅল একটা ধারণা দিয়ে দিই মোটামুটি। আজকে সেটা করছি না, বিকজ এটা এমন একটা রাস্তা দিয়ে এটা একটা ঘটেছে, এটা একটা পথ, এটা কোনো জায়গা না স্পেসিফিক যে আমরা বলবো এখান থেকে এই জায়গাটা পার করে বাংলাদেশের অনেকগুলো জায়গায় চলে যাওয়া যায়। সো আলটিমেটলি দেয়ার ইজ নো ওয়ে টু স্টপ পিপল ফ্রম কামিং হিয়ার। তো একটা ছোট্ট একটা ভয় কেন আমরা দিব মানুষকে? রাইট। আর এই ভয়টা আপনাদের মাঝে আমরা দিতে চাই না বলেই আজকে এত অনেকটাই ক্লিয়ার করে, খুব বেশি ঘোলাটে করে বলেছি আমরা। আশেপাশে যেমন কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, আমরা এমন মানে কুয়াশা তৈরি করে রেখেছি। এক্স্যাক্টলি। তো যেটা বলছিলাম যে এই ধরনের ঘটনাগুলা ঘটে, মানে ঘটনাগুলো ঘটার পিছনে কিন্তু কোনো ভৌতিক কারণ নেই, কিন্তু ঘটনাগুলো ঘটার পরে ভৌতিক কিছু ব্যাপার ঘটেছে, আমরা কিন্তু তাই বলছি। কেউ আবার যেন এটা না ভাবে যে ভৌতিক কারণে এখানে অ্যাক্সিডেন্ট হয় বা এরকম কিছু। সো আমরা আজকে যারা সাথে ছিল তাদের ঘটনা তো এক এক করে শুনে ফেললাম, প্রায় 5 জন অতিথির ঘটনা আমরা শুনে ফেললাম। সো এখন কিছু ঘটনা আমরা বলতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর সেটা হচ্ছে, রেহান, তুই বলেছিলি যে কিছু বলেছিলাম এবং আমি সেটা মাথায় রেখেছি। এন্ড থ্যাংক ইউ সবাইকে যে এই ব্যাপারটা নিয়ে সবাই খুব রেসপন্স করছে। অনেকেই আমাকে, ইভেন আজকেও একজন মেসেজ পাঠিয়েছে, মেরি জেইন বেকার নামে একজনের রহস্যময় মৃত্যু, সেটা নিয়ে যাতে আমি একটু ঘাটিয়ে দেখি বা একটু কিছু বলার চেষ্টা করি। আমি আজকে 2টা জিনিস পাইলাম দোস্ত নেটে, 2টাই খুব অদ্ভুত। প্রথমটা ঘটছে হচ্ছে তোর একটা টুইন সিস্টার আর কি, 2জন, একজন বোন একজন ভাই, এই 2জনের মধ্যে। এটা 2002-তে ঘটে ঘটনাটা। ইট হ্যাপেন্ড ইন লন্ডন অর সামওয়্যার ইন ইউকে। দ্য থিং ইজ যে ওখানে মৃত্যুটা একটু অদ্ভুত রকমের ছিল। তাদের বয়স ছিল অনেক বেশি এবং তারা কিন্তু আলাদা আলাদা জায়গায় ছিল, কিন্তু একই রাস্তার উপরে প্রথমে একজন মারা যায়, একটা ট্রাক ধাক্কা দিয়ে তার বাইকটাকে ফেলে দেয় এবং ইনস্ট্যান্ট ডেথ। তার 14 বা 16 মিনিট পরে ওই একই রাস্তায় তার যে টুইন ব্রাদার, সে সাইকেল দিয়ে পার করতে নেয়, আরেকটা ট্রাক এসে তাকে ধাক্কা দেয় এবং একই প্রসিডিউরে দুজনই মারা যায়। ইনভেস্টিগেশন করে দেখা গেছে যে দেয়ার ইজ নো কানেকশন এট অল। যখন দ্বিতীয়জন মারা গেছে, দ্বিতীয় ভাইটা যখন মারা যায়, তখন পর্যন্ত ফ্যামিলির কেউই জানে না যে প্রথম ভাই মারা গেছে, পুলিশ তখনও জানাইনি। সো ওই ভাইটা যে জেনে বুঝে কিছু একটা করবে, নিজের ভাইয়ের মতন কিছু করার চেষ্টা করবে বা ফলো করার চেষ্টা করবে, তা না। বাট আমরা অনেক শুনি এরকম যে টুইনরা নাকি একসাথে এটা করে, একসাথে সেটা করে, ও এটা করলে ও বুঝে যায়, ও করলে ও বুঝে যায়। বাট এই ধরনের ডেথ এটা আগে কখনো হয়নি এবং পরেও কখনো হয়নি। ওকে,
13-14 মিনিটের একটা ইয়ের মধ্যে। এছাড়া আরেকটা জিনিস যেটা আজকে পড়লাম এক জায়গায়, তো আদৌ কি এটার কোনো কিছু আর বের করা গেছে? নাথিং। এই কারণেই তো মিস্ট্রিয়াস ডেথ, কোনোভাবেই কানেকশন বের করা যায়নি। অনেক চেষ্টা করা হয়েছে, বাট কোনোভাবেই কানেকশন বের করা যায়নি। এবং সবচেয়ে মিস্ট্রিয়াস ব্যাপার হচ্ছে মানে ডেথের প্রসেস একদম সেম দোষ, একই টাইপের ট্রাক, একই স্পিডে, একইভাবে একই সাইকেলে ধাক্কা দেয় এবং একইভাবে দুই ভাই মারা যায়। আমি জানি না এটার কানেকশনটা কি, তবে আমার একটা জিনিস মানে ওই এলাকার মানুষ বলতে পারবে, হয়তো একটা মিথ আমাদের দেশে হলে এরকম একটা প্রচলিত হয়ে যেত যে একজন চলে যাওয়ার পর আরেকজনকে নিয়ে গেছে, রাইট, মানে একা থাকতে পারছে না, এই ধরনের একটা কথা প্রচলিত হয়ে যেত বলে অনেক সময়। কিন্তু আমি জানি না যে আসলেই কি এগুলা মানে লজিক্যাল কিনা বা এগুলাই ঘটে কিনা। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম দেখেছি যে যমজদের ক্ষেত্রে খুব ক্লোজ রিলেশন আছে, এরকম মানুষের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটতে দেখা যায়। তো যেটা বলা হয়ে থাকে যে একজন আরেকজনকে নিয়ে গেছে, তো এটা আদৌ কতটুকু সত্যি নাকি জাস্ট কোইন্সিডেন্স, no one knows। এটাই হচ্ছে সমস্যা। এইগুলো ঘাটাতে ঘাটাতে আজকে আরেকটা জিনিস দেখলাম। দোস্ত, তুই SHC নামে কখনো কিছু শুনেছিস? SHC মনে পড়ছে না। আমি এটা ঘাটিয়ে এক জায়গায় দেখলাম, SHC মানে হচ্ছে স্পন্টেনিয়াস হিউম্যান কম্বাসশন। সেটার মানে হচ্ছে হঠাৎ করে একটা মানুষের গায়ে কোনো কারণ ছাড়াই আগুন লেগে যাওয়া, আগুন ধরে যাওয়া। এবং এভাবে এই পর্যন্ত ওয়ার্ল্ডে প্রায় 4 জনের মৃত্যু হয়েছে। এটা কি মানে একই এলাকাতে নাকি অল ওভার দ্য ওয়ার্ল্ড? অল ওভার দ্য ওয়ার্ল্ড, ডিফারেন্ট জায়গায়। একজনেরটা আমরা জানি, রবার্ট ফ্রান্সিস বেইলি। ওনার মৃত্যুটা ছিল সবচেয়ে বেশি অন্যরকম, একটু বেশি অন্যরকম, কারণ সে একটা ইজি চেয়ারে বসেছিল। ইজি চেয়ারে বসা অবস্থায় তাকে মৃত পাওয়া যায় এবং সম্পূর্ণ আগুনে জ্বলে গেছে, কিন্তু তার কোনো মুভমেন্টের সাইন নেই। মানে পুরো যখন পুড়ছে তখন সে ওইখানেই বসা ছিল এবং সে নড়েও নেই। ওকে, এইটা একটা মানে বিষয় যে আচ্ছা উনি কি মানে যখন বসছিল চেয়ারে, থাকে না যে বাইরের দেশে যে অনেক সময় ওই রুম হিটার হিসেবে তারা এক ধরনের চুলা ব্যবহার করে থাকে, অনেকেই এই কথাটাই বলেছে যে এভাবে হয়তো তার গায়ে আগুনটা কোনোভাবে লেগে গেছে। কাছাকাছি বসেছিল কিনা, খুব কাছাকাছি বসেছিল না, কিন্তু দূরত্ব একটা ছিল। বাট পয়েন্টটা তো অন্য জায়গায়। পয়েন্টটা হচ্ছে যে তার গায়ে যদি আগুন লেগেই থাকে, সে কেন ওখান থেকে উঠে দাঁড়াবে? বসে থাকার কথা না, সেটাই মানে ওই পয়েন্টে আমি আসতাম। প্রথমে এটা ক্লিয়ার হয়ে নিলাম যে আগুনটা লাগার সোর্স ছিল কিনা, মানে যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে সে বসেছিল। এবং তার উপর কারো গায়ে যদি আগুন কেন কোনো কিছু যদি একটা মানে লাগে যেটা গায়ের উপর পড়লেও তো যন্ত্রণা করে মানুষ উঠে যাবে, নেভানোর চেষ্টা করবে, চিৎকার চেঁচামেচি করবে। নট লাইক দ্যাট যে একদম আরামসে রিল্যাক্স হয়ে ওই জিনিসটা উপভোগ করতে থাকবে। অ্যাবসলিউটলি। লাস্ট একটা কথা তোকে জিজ্ঞেস করি, এটা কিভাবে এক্সপ্লেন করবি? এই যে লোকটার গায়ে আগুন লাগলো, লোকটা যেখানে বসেছিল সেই জায়গাটুকুতেই আগুন থেকে গেল, আগুনটা কেন ছড়িয়ে গেল? এটাও একটা অনেক বড় প্রশ্ন। নিচে কার্পেট ছিল, কার্পেটে কেন আগুন লাগেনি? শুধু ইজি চেয়ারটা কেন কালো হয়ে গেছে? আসলেই একটা মানে অনেক বড় একটা প্রশ্ন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে একটা মানুষ পুড়ে ঝলসে যাওয়ার মতো আগুন, মানে দ্যাট মিনস অনেক পরিমাণে আগুন ছিল, অনেক মানে একদম টাস করে জ্বলে ওঠার মতন। ওরা যেভাবে এক্সপ্লেন করেছে যে এই জ্বলে ওঠাটা হয়তোবা যদি কেউ দেখতে পেত তাহলে অনেকটা এরকম লাগতো যে আমরা দেখি না মানে কোনো একটা কিছু হঠাৎ করে ফেটে গেলে যে ধরনের শব্দ হয়, ওই ধরনের শব্দে শাট করে জ্বলে গেল। ওকে, দ্যাট মিনস মানে এই ঘটনাগুলোর পেছনে অনেক ধরনের রহস্য আছে যেটা আসলে ক্লিয়ার করা সম্ভব এখনো হয়নি। অনেক ধরনের এবং এটার একজন জীবিত একজন আছে, মেয়েটার নাম আমি ভুলে গেছি, সে বেঁচে আছে। মানে বার্ন হয়েছে, তাকে তার হাজবেন্ড দেখেছে রান্নাঘরে তাকিয়ে যে শাট করে তার গায়ে আগুন ধরে গিয়ে আবার নিভে গেল। ওকে, তার কাছ থেকেই মূলত আসলে সব ইনফরমেশন জানা গেছে যে ফিলিংসটা আসলে কেমন, কারণ আর কেউ বেঁচে থাকেনি। 5 জনের মধ্যে 4 জন ডেড, একজনের সাথে ঘটনাটা ঘটেছে কিন্তু বেঁচে আছে। অলরাইট, আই থিঙ্ক উই আর অলসো ডান। আমরা অনেকগুলো কথা বলে ফেললাম, অনেক আলাপ করে ফেললাম। চল তো আজকের মতন তাহলে আজকের মতো এই হাইওয়ে থেকে একটু বিদায় নিই। কারণ হিসেবে একটাই বলতে পারি, সময় হয়ে গেছে, শীত অনেক বেড়ে গেছে। রাইট। আর লাস্ট আরেকটা তোর একটা প্রমিস করার কথা। প্রমিসটা তো প্রতি সপ্তাহে যেটা করে থাকি, ঠিক সামনের বৃহস্পতিবার কোনো একটা হন্টেড জায়গা থেকে আবারও আপনাদের সাথে কথা হবে। আজকের মতো সুমন আর রেহান, টাটা, বাই বাই। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাত 2 বাজে প্রায়। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, যারা এই নাটকীয় সব ঘটনার মধ্য দিয়ে কিছুটা হলেও ভয়ের স্বাদ পেয়েছেন, তাদের জন্য আমরা বলে রাখি পুরো পৃথিবীটাই অনেক অনেক বেশি কৌতূহলী। ভয় নিজের মনের মধ্যে, ভয় যুক্তিতে বাধা যায় না। যা আপনি বিশ্বাস করেন না সেই জগৎটাও অনেক বড়। আমরা শুধু একটা কথাই বলতে চাই,
ডরে যেসব ঘটনা ঘটে তা যেমন বৈজ্ঞানিকভাবে সত্য নয়, তেমনি ভাবে অপ্রমাণযোগ্যও নয়। আমরা শেষ করতে চাই আজকের মতো আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার সুমন ও রেহান এবং সাউন্ডে লোবানকে নিয়ে আরো একবার ফিরব। হতে পারে সেই ডরটি ধারণ করা হবে একেবারে আপনারই বাড়ির পাশে। ভালো থাকুন, শুভরাত্রি।